আচ্ছা, তো সবার পড়াশোনা কেমন চলছে বলো? পড়াশোনা চলছে সবার ভালো মতো? স্যার চলতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। স্যার ফার্স্টে তো পড়লে আসলে ওইভাবে বুঝতাম না, বিশেষ করে রিডিং স্কিলে। হুম। ইদানিং দেখতেছি যে পড়লে বেশ ভালোই বুঝি আর কি। হ্যাঁ, বুঝবা, আস্তে আস্তে বুঝতে শিখবা, টেনশন নেওয়ার কিছু নেই, জাস্ট পড়ে যাও, বুঝতে শিখবা। হ্যাঁ। জি স্যার। আরও যখন ক্লজ ফ্রেজ ওগুলো আলোচনা শেষ করব তখন আরও দেখবা যে ইয়াটা বেড়ে যাবে, ঠিক আছে? আর আমরা তো মোটামুটি টেন্স এবং ইয়াটা শুরু করা শেষ করার পর আমরা এলিজিতে যাব পরবর্তী কবিতায়, সেখানে আমরা আবার পড়বো। তুমি দেখবো যে পড়তে পড়তে হয়ে যাচ্ছে। হ্যাঁ, পারি না বলে পড়বো না এমনটা না, জাস্ট তুমি পড়তে থাকো, তোমার লেভেল এমনি তৈরি হয়ে যাবে, যেটা সবার ক্ষেত্রেই ঘটে। এমন না যে কেউ ইংরেজি শিখে ইংরেজি পড়তে আসে। ইংরেজি শিখে ইংরেজি পড়তে আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের পরিমাণ খুবই কম। হয়তো 1% থেকে 2% হবে কিনা তাও সন্দেহ আছে, যারা ইংরেজি আগে থেকে পারে। ঠিক আছে? অতএব সবাই যদি পারে তোমরাও পারবা, শুধু ধৈর্য ধরে পড়াশোনাটা একটু করে যাও। হুম। সবাই পারবা, যে একদমই পারে না সেও পারবা, শুধু এখন থেকে তোমাকে সিরিয়াস হতে হবে। এবং আমি যে দিক নির্দেশনা দেখাচ্ছি, যেভাবে পড়তে বলছি, যেগুলো দিচ্ছি, সেগুলো শিখে নাও। যা পড়াচ্ছি না তা নিয়ে টেনশন না, যা পড়াচ্ছি সেগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে টেনশন করো, ঠিক আছে? দেখবা যে আস্তে আস্তে হয়ে যাবে, কারণ আমি একটা ধারাবাহিকভাবে তোমাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখন বাকিটা তোমরা কিভাবে নিবা সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা, তো আমরা একটা কবিতা পড়েছিলাম, সনেট 73, তাই না? এই তো। জি স্যার। হ্যাঁ, এইটাকে আমি আরেকবার একটু রিভিশনে দিলাম, ঠিক আছে তো? আমি যদি একটু দিই, কারণ এরপর টেন্স ভয়েস স্টেট আলোচনা করবো আমরা, সনেটের এই 73 এটা রিভিশন করে তারপর আমরা চলে যাব হচ্ছে এলিজিতে। এই জন্য আমি একটু দিচ্ছি, রিভাইজ দ্য টেক্সট অ্যান্ড সামারি অফ সনেট 73। এইটাকে তোমরা রিভিশন করবা হচ্ছে উইদিন, মোটামুটি আমি আগামী শনিবার পর্যন্ত টাইম দিলাম, যেহেতু আগামী শনিবারে আমাদের ক্লাস আছে, তাই না? আগামীকাল ক্লাস আছে, তারপর আবার শনিবারে, তার মানে বেশ কিছুদিন সময় পাবা। উইদিন 6 সেপ্টেম্বর এর মধ্যে তোমরা সনেট 73টা একটু রিভিশন করে ফেলবা, টেক্সটটা সহ, স্যার, টেক্সটের যে প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ দিচ্ছে ওগুলো সহ। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল, যদিও পড়ার রিলেটেড না। হুম। স্যার মানে আমি হচ্ছে এখন কলেজ চেঞ্জ করতে চাচ্ছিলাম, আপনি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার, হুম। এখন কি স্যার কলেজ চেঞ্জ করা যাবে? এখন তো কলেজ চেঞ্জ করার সুযোগ নেই। কলেজ তুমি চেঞ্জ করতে পারবা হচ্ছে প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে তুমি কলেজ চেঞ্জ করতে পারবা। বুঝতে পেরেছ? এর আগে কোনো সুযোগ নেই? না, এর আগে তো সুযোগ নাই, তারপরে তুমি তোমার কলেজে একটু যোগাযোগ করে যদি কোনোভাবে ম্যানেজ করতে পারো, সেটা তো বাংলাদেশের থাকতেই পারে, ঠিক আছে, সিস্টেম। হ্যাঁ, কিন্তু বিষয়টা জি হচ্ছে স্যার। ফার্স্ট ইয়ারে যখন তুমি পড়াশোনা করবা। হচ্ছে বইটা। হ্যাঁ বলো, বুঝি নাই। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে চলে আসি। আমরা টেন্স পড়ছিলাম, আজকে আমরা টেন্সের আরও দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আমরা গতদিন সিম্পল কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলেছি। টোটাল আমরা 6টা টেন্স গত ক্লাসে আমরা শিখেছি। সবার কি মনে আছে তো? সিম্পল টেন্স এবং পারফেক্ট, এই যে সিম্পল কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কি মনে আছে? জি স্যার। হ্যাঁ। জি স্যার। সিমিলারিটি হলো দুটাই হচ্ছে কি কন্টিনিউয়াস। পার্থক্যটা হলো কি, যে যদি কন্টিনিউয়াস টেন্সের সাথে শুরুর সময় বা পুরো সময়, তাই না, পয়েন্ট ইন টাইম অথবা ডিউরেশন যদি দেওয়া থাকে তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, আর না হলে আমরা সিম্পল কন্টিনিউয়াস করব, এই তো। আর কন্টিনিউয়াসের জন্য অক্সিলারি জি ভার্বের, স্যার। কন্টিনিউয়াসের জন্য বরাদ্দ অক্সিলারি ভার্ব কি বলো? কন্টিনিউয়াসের জন্য বরাদ্দ অক্সিলারি ভার্ব কি? বি ভার্ব। বি ভার্ব। আর পারফেক্টের জন্য বরাদ্দ হ্যাভ ভার্ব। ভার্ব। হ্যাভ ভার্ব। আর অলওয়েজ, অলওয়েজ বি ভার্বের পর ভার্বের সাথে কি হবে? আইএনজি। আইএনজি হবে। আইএনজি। হ্যাঁ, এটা খেয়াল রাখো, এটা হচ্ছে কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্বের পর কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এটা কিন্তু খেয়াল রাখো, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে, এটা একদম খেয়াল করো। বি ভার্ব আছে মানে পরের ভার্ব যখন বসাবা আইএনজি করবা। অবশ্য আমরা যখন ভয়েসে যাবো তখন কিছুটা মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপাতত এই পর্যন্ত যা শিখেছি তা এইটুকুই খেয়াল করতে হবে, ঠিক আছে? তো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে টাইম যুক্ত করার জন্য আমরা দুটা বিষয় পেয়েছিলাম, তাই না? যদি শুরুর সময় হয় তখন কি বসাবো, সিন্স না ফর? বলো তো।
সিন্স তাই তো শুরুর সময় বোঝাতে আমরা কি লাগাবো সিন্স, তাই না? এই যে স্টার্টিং টাইম Since. যদি হয় সিন্স, তারপর টাইম। আর যদি পুরো ডিউরেশনটাকে বোঝায়, হোল ডিউরেশন বোঝালে সেখানে কি লাগাবো আমরা ফর লাগাবো, তাই না? ফর যেমনটা এখানে আমরা দেখিয়েছিলাম। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবা, তাহলেই বুঝতে সুবিধা হবে। তেমন জটিল কিছু না, টেন্সকে জটিলভাবে নেওয়ার কিছু নেই। এরপর আমরা চলে যাব, প্রথমেই ইনডেফিনিট টেন্সটা আমরা সবার শেষে আলোচনা করব। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো পারফেক্ট টেন্স। এখন আমরা একটু খেয়াল করি, দেখো তো এই যে 4টা টেন্স পেয়েছি না আমরা, যে প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, এই 4টাকে আবার 2টা ভাগে ভাগ করা যেতে পারে। এই 4টাকে আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হলো কন্টিনিউয়াস আর একটা হলো নন কন্টিনিউয়াস, বুঝেছো? প্রোগ্রেসিভ আর নন প্রোগ্রেসিভ। তাহলে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এই দুইটা, দেখো এই কন্টিনিউয়াস আর হচ্ছে কি মানে সিম্পল কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে চলমান। এদের সেন্সের ভিতরে কি থাকবে সবসময়, কি থাকবে বলো তো, কন্টিনিউয়াস সেন্স থাকবে। আর বাকি যে দুটো আছে, এই ইনডেফিনিট টেন্সকে কিন্তু সিম্পল টেন্সও বলা হয়, সিম্পল টেন্সও বলা হয়। তাহলে দেখো সিম্পলের কন্টিনিউয়াস হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস, আর পারফেক্টের কন্টিনিউয়াস হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, মনে থাকবে। এখন বাকি দুইটা এই যে ইনডেফিনিট এবং পারফেক্ট, এরা হচ্ছে নন কন্টিনিউয়াস টেন্স, মানে এদের ভিতরে কোনো কন্টিনিউয়াস বোধটা থাকবে না, ঠিক আছে? তো এদের ভিতরে চলমান সেন্স থাকবে না, এটুকু খেয়াল আছে তো? তাহলে কি দাঁড়ালাম, যে চলমান নাকি চলমান না এর উপর ভিত্তি করে আমরা 4টা টেন্সকে কয়টা ভাগে ভাগ করছি বলো তো? 2 ভাগে। 2 ভাগে। একটু খেয়াল করো, এভাবে আমি যেহেতু দেখাই দিই। প্রথমটা হচ্ছে কি, যে কন্টিনিউয়াস, এই দুটা হচ্ছে কোনটা, সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি বলি আমরা নন কন্টিনিউয়াস, নট কন্টিনিউয়াস কোনটা বলো তো? ইনডেফিনাইট এন্ড পারফেক্ট। হ্যাঁ, ইনডেফিনিট অ্যান্ড পারফেক্ট টেন্স। আচ্ছা, পারফেক্টের জন্য তো একটা সাহায্যকারী ভার্ব বরাদ্দ করা আছে, তাই না? আমরা বলছিলাম পারফেক্টের জন্য কি একটা সাহায্যকারী ভার্ব বরাদ্দ করা আছে, যেটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম, তাই না? যে পারফেক্টের জন্য আমরা কি লাগাবো, এই যে আমরা যেটা বলেছিলাম, এই যে টেন্সের ক্ষেত্রে আমরা 3টা সাহায্যকারী ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে কি ডু ভার্ব। এর ভিতরে হ্যাভ ভার্ব, বি ভার্ব তো আমরা পড়ে ফেলেছি, বি ভার্ব বরাদ্দ আছে কন্টিনিউয়াস টেন্সের জন্য, হ্যাভ ভার্ব বরাদ্দ আছে পারফেক্ট টেন্সের জন্য। তার মানে আমরা এখন হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা নিয়ে আসবো কি পারফেক্ট টেন্স, ঠিক আছে তো? বা পারফেক্ট টেন্সের জন্য আমরা নিয়ে আসবো হচ্ছে হ্যাভ ভার্ব। এখন ঠিক এইভাবে যদি আমরা একটু খেয়াল করি, এইভাবে যেমন আমরা ছক করেছিলাম, ঠিক একইভাবে আমরা যদি একটু দেখি, প্রথমে আমরা গঠনটা দেখবো। স্যার, হ্যাঁ বলো। স্যার হ্যাভ ভার্ব কি তাইলে হচ্ছে কি আপনার পারফেক্ট কন্টিনিউয়াসও আসতেছে আবার পারফেক্টও আসতেছে? হ্যাঁ, কারণ পারফেক্ট নাম যেখানে থাকবে সেখানে হ্যাভ ভার্ব আসবে, ঠিক আছে তো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্টের কন্টিনিউয়াস, সিম্পল কন্টিনিউয়াস হচ্ছে সিম্পল টেন্সের কন্টিনিউয়াস। ব্যাপারটা এরকম ভাবে যদি ভাবো, তাও তুমি ধরে নিতে পারবা যে পারফেক্টের সাথে কন্টিনিউয়াস মিলাচ্ছি মানেই পারফেক্টের পরে কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব চলে আসছে, কারণ এখানে আছে দুইটা নাম না? দেখো, পারফেক্টের জন্য হ্যাভ আর কন্টিনিউয়াসের জন্য কি বিন। এখানে কি পারফেক্টের জন্য কি হ্যাভ, এখানে কন্টিনিউয়াসের জন্য কি বি। এই তো দেখো, এই দুইটা মানে দুটা সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা কিন্তু 3টা টেন্স বুঝে ফেলছি, যে কন্টিনিউয়াস মানে বি, পারফেক্ট মানে হ্যাভ, আর দুটা বিয়ে করাই দিলা। হ্যাঁ, এই বি আর হ্যাভকে তুমি বিয়ে করাই দিলা, মনে করে হ্যাভ হচ্ছে ছেলে আর বি হচ্ছে মেয়ে। তাহলে এখন পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্টের জন্য হ্যাভ আর কন্টিনিউয়াসের জন্য বিন। এখন পদবি চেঞ্জ হয় না বিয়ের পর? অনেক ক্ষেত্রে দেখবা যে হিন্দু বা খ্রিস্টান বা এই জাতীয় কিছু ইয়ে আছে যে বিয়ে করার পর মেয়েদের পদবিতে একটু চেঞ্জ হয়ে যায়। তো এখন এইখানে হ্যাভের পর যখন বিকে তুমি বি করে নিয়ে আসছো, তখন সে আর নিজের প্রভাবে থাকতে পারবে না, তখন হয়ে যাবে কি হ্যাভের পরিচয়ে পরিচিতি হবে, বুঝতে পেরেছো? তাই হ্যাভের প্রভাবে সে কি হয়ে যাচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। তাহলে হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা খেয়াল রাখো। এখন আমরা পারফেক্ট টেন্সে আসি। তাহলে আমরা পারফেক্ট টেন্স, 3টারই পারফেক্ট টেন্স আমরা শিখবো, কিন্তু আমরা কন্টিনিউয়াসে যেভাবে সহজে শিখে ফেলতে পারলাম, এখানে কিন্তু তা হবে না। পারফেক্ট টেন্স 3টা টেন্স 3 রকমের। হ্যাঁ, তাহলে পারফেক্টের জন্য গঠন হবে কি হ্যাভ, আর হ্যাভ ভার্বের পর কি হয় ভার্বের বলো তো
পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল। এইখানে হলো পার্থক্য। বি ভার্বের পর সব ছিল হচ্ছে ভার্বের সাথে কি বলো, আইএনজি ভার্বের সাথে সব আইএনজি ছিল। এখানেও বিন আছে, তার মানে কি ভার্বের সাথে আমাদের আইএনজি ছিল, কিন্তু এই জায়গায় হ্যাভ ভার্বের পর হয়ে যাবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। এই তাহলে এখানে আমরা যে গঠনটা পাচ্ছি পারফেক্ট টেন্স, এখন যেমন কন্টিনিউয়াসে আমরা বলছিলাম চলমান, পারফেক্টের ক্ষেত্রে আমরা সরাসরি কিছু বলতে পারবো না। ঠিক সিম্পল কন্টিনিউয়াসে আমরা বলছিলাম চলমান, এখানে কিন্তু আমরা কিছু বলতে পারছি না, কারণ তিনটা টেন্সের ঘটনা তিন রকমের হবে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। দেখো দেখো প্রথমে হচ্ছে কি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আমি আগে পাস্ট দিয়ে দিই। মনে করো আমরা প্রথমে কী দিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ পাস্ট, তাহলে আগে দিলাম পাস্ট পারফেক্ট, মানে পাস্ট লিখলাম পাস্ট পারফেক্ট, তারপর হলো কি প্রেজেন্ট পারফেক্ট, আর হলো কি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট। হ্যাঁ, তা আমি আর লিখলাম না, কারণ পারফেক্টের নিচে যেহেতু আছে তো সব কিছু এভাবেই দেখিয়ে দিলাম। তাহলে তিনটা পারফেক্টকে আমরা একসাথে শিখব। এখন গঠনের ব্যাপারটা কেমন হবে? পাস্ট টেন্সের জন্য হবে কি, হ্যাভের পাস্ট টেন্স কি হ্যাড প্লাস হচ্ছে কি বলো ভার্বের পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল, তাই তো? এখানেও ঠিক একই ঘটনা ঘটবে। এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাডের ক্ষেত্রে আমরা কি লাগাই, হ্যাভ হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ, তাই না, দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আমাদের ফিউচারের জন্য একটা ভার্ব আসে, তাই না? ফিউচারের জন্য কি রাখা আছে বরাদ্দ, শ্যাল have, বা উইল, তাই তো? তারপরে হচ্ছে কি পারফেক্টের জন্য কি হ্যাভ। হ্যাভ, তাহলে শ্যাল উইল ফিউচারের জন্য শ্যাল উইল, পারফেক্টের জন্য হ্যাভ। ফিউচারটাকে ফাল্টার হয়ে গেছে। আচ্ছা, FUTURE। হ্যাঁ, তাই দেখো এখানে ভার্বের পাস্ট, তাহলে শ্যাল উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে আমাদের মোটামুটি গঠনের ব্যাপারটা। তাহলে শুধুমাত্র আমরা দেখতেছি কি, দেখো ফিউচার বলে কিন্তু কোনো ভার্ব ফর্ম নেই। হ্যাঁ, যেমন পাস্ট, যেমন প্রত্যেকটা ভার্বের কিন্তু পাস্ট ফর্ম আছে। আমরা বেস ফর্ম মানে ফাইনাইট মানে আমরা বুঝি হয় প্রেজেন্ট ফর্ম না হয় পাস্ট ফর্ম, তাই না? যেমন ডু হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে কি পাস্ট ফর্ম। তাহলে ফিউচার ফর্ম কোনটা হবে? ফিউচার ফর্ম বলে কি ভার্ব আছে কোনো টেন্স বলো? ফিউচার ফর্ম বলে কিছু নাই। তাহলে ফিউচার ফর্ম গঠন করার জন্য কি করতে হচ্ছে, আমাকে ওই মোডাল ভার্বের সাহায্য নিতে হচ্ছে, যে ক্ষেত্রে শ্যাল উইল আমার ফিউচার টেন্স গঠনের সাহায্য করে। তার মানে এটা যদি আমরা ফিউচার ফর্ম গঠন করতে চাই তাহলে কি লিখবো, শ্যাল ডু, তাই তো, অথবা উইল ডু। এই হচ্ছে ডু এর ফিউচার ফর্ম। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে ডু কি বলতো, ডুটা কি কি হয়ে গেছে বেস, মানে এটা কি তখন ফাইনাইট ফর্ম হচ্ছে নাকি নন ফাইনাইট হয়ে গেছে ডুটা? নন ফাইনাইট। তাহলে এখানে শ্যাল উইল হয়ে গেছে কি ফাইনাইট। আমরা বলেছিলাম একটা ভার্ব ফ্রেজে যতগুলো সাহায্যকারী ভার্ব থাকবে তার মধ্যে প্রথমটা হবে সবসময় কি ফাইনাইট ফর্ম, আর বাকি যা হবে তারপর সব নন ফাইনাইট। হ্যাঁ বলো। স্যার শ্যাল কখন বসবে, উইল কখন বসবে? সেটা পরে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তো আমেরিকান নিয়ম মতে সব তোমরা উইল বসাই দিবা, শ্যালের কোনো ব্যবহারই নাই। আর আমরা জানি ফার্স্ট পার্সন হলে পরে শ্যাল বসাই, আর হচ্ছে বাকি পার্সনগুলোর সাথে আমরা উইল বসাই, ঠিক আছে? তো এই হচ্ছে জেনারেল ঘটনা। ওগুলো পড়তে পড়তে তোমরা শিখে যাবা, অত টেনশন করার কিছু, যেহেতু তোমরা পড়বা অনেক টেক্সট, অতএব কখন শ্যাল ইউজ করা হচ্ছে কখন উইল ইউজ করা হচ্ছে তুমি এমনি তোমার মাথা ক্যাচ করে নিবে, অত টেনশন নেওয়ার এখন কিছু নেই। জাস্ট সিম্পলি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা তিনটা পেলাম, তিনটা পারফেক্ট টেন্সের তিনটা গঠন পেয়েছি। পাস্টের জন্য যেহেতু পারফেক্টের জন্য হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হলো হ্যাড, প্রেজেন্ট টেন্সের হ্যাভের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ হ্যাজ, আর যেহেতু ফিউচার ফর্ম নেই তাই শ্যাল উইল দিয়ে তাকে আমরা হ্যাভ দিয়ে ফিউচার ফর্ম করে ফেললাম, আর প্রত্যেকটার ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তো এবার আসি আমরা কখন আমরা পারফেক্ট টেন্স ইউজ করব। আমরা তো কন্টিনিউয়াস টেন্স বুঝেছিলাম, চলমান থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় সিম্পল কন্টিনিউয়াস নাই পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু পারফেক্টের ক্ষেত্রে আমরা কি করব? তিনটা পারফেক্ট তিন ধরনের, মনে থাকবে? এখন সেন্সটা একটু খেয়াল করবা যেটা বলতেছি। প্রথমে আমরা খেয়াল করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দিয়ে যদি আমরা একটু বিবেচনা করি তাহলে শুধু এটুকু খেয়াল রাখবা, কাজ শেষ কিন্তু ফলাফল
বর্তমানে বিদ্যমান, এইটুকু খেয়াল রাখলে হবে। কাজ শেষ কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। মনে করে বললাম যে তুমি কি বই কিনেছো, তুমি কি বই কিনেছো, এই কথাটা আমি তোমাকে বললাম। এখন তুমি বললা যে জি স্যার আমি বই কিনেছি, তার মানে কি বইটা তোমার কাছে আছে? বলো তো। জি স্যার। হ্যাঁ, বইটা তোমার কাছে আছে। এবং কেনা কাজটা কি এখনো হচ্ছে না শেষ হয়ে গেছে কেনা কাজটা? শেষ হয়ে গেছে। হ্যাঁ, কেনা কাজ কিন্তু শেষ, কিন্তু তার ফলাফল কি? বইটা তোমার কাছে এখনো আছে। বিদ্যমান। হ্যাঁ, কিন্তু যদি এমন হতো যে তুমি মনে করো একটা বই কিনেছিলা এবং সেটা তোমার হারিয়ে ফেলেছো, তখন কি বলবা? যে বই কিনেছি নাকি কিনেছিলাম বলবা? আচ্ছা বাংলা যাই হোক। কিনেছিলাম। হ্যাঁ, মানে তোমার কাছে ফলাফল নেই, কাজও শেষ ফলাফলও শেষ। এটা হবে পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে তো? কিন্তু এই এই জায়গায় অনেকে মিলিয়ে ফেলো। পাস্ট পারফেক্ট। না, ওটা পাস্ট পারফেক্ট না, ওটা আমি বলছি পাস্ট ইনডেফিনিট, যে কাজও শেষ ফলাফলও শেষ। একটু খেয়াল রাখো, এই জন্য প্রেজেন্ট পারফেক্টের সাথে অনেকে পাস্ট ইনডেফিনিট মিলাই ফেলে। প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে কাজ শেষ কিন্তু ফলাফল এখনো আছে। কি ঠিক আছে? হুম, মনে করো তোমার তোমার বাড়ি হলো মনে করো অন্য এলাকায়। তা তুমি এখন মনে করো আমার এলাকায় বেড়াতে এসেছো। তো মনে করো তুমি আমাকে কল দিয়েছো যে স্যার আমি মেহেরপুরে এসেছি। তা আমি কি ভাববো? যে তুমি কি মেহেরপুরে আছো না চলে গেছো মেহেরপুর থেকে? হুম, আছি। হ্যাঁ। আছি। তাহলে তুমি মেহেরপুরে আছো, কিন্তু আশা কাজটা কি এখনো হচ্ছে নাকি আশা কাজটা শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আশা কাজ শেষ কিন্তু তার ফলাফল হিসেবে তুমি এখনো মেহেরপুরে আছো। তার মানে এটা কোন টেন্স হবে? বলো। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট শুধু পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট বলতে হবে তখন। ঠিক আছে তো? এটা তখন হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে একটা কথাই এইটুকু ভালো করে খেয়াল রাখো, কাজ শেষ কিন্তু ফলাফল এখনো আছে, এমনটা হলে পারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজ যখন শেষ হোক, কাজ থেকে 10 বছর আগে কাজ শেষ হোক, আর 20 বছর আগেই হোক, আর 1 মিনিট আগেই হোক, আর 10 মিনিট আগেই হোক, ফলাফল বর্তমানে আছে মানেই আমরা ধরে নিব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে তো? এখন মনে করি এবার যদি তোমাকে বলি যে তুমি কি মেহেরপুরে আসছো, তুমি বললা স্যার আমি মেহেরপুরে গিয়েছিলাম। তাহলে তুমি বললা স্যার আমি মেহেরপুরে গিয়েছিলাম, তাহলে তুমি কি মেহেরপুরে আছো? বলো। না। তাহলে তুমি এসেছিলা আবার চলে গেছো, মানে এসে আবার চলে গেছো, তার মানে এটা কি পুরোটাই পাস্ট হয়ে গেছে। তার মানে মেহেরপুর তোমার মানে তোমার সাপেক্ষে পুরো মেহেরপুর পাস্ট। বুঝতে পারছো? কারণ কাজও শেষ তার ফলাফলও শেষ। তুমি মেহেরপুরে এসেছিলা আবার মেহেরপুর থেকে চলে গেছো, কিন্তু তুমি মেহেরপুরে এসেছো কিন্তু মেহেরপুরে আছো, এটা তো হচ্ছে কাজ শেষ কিন্তু ফলাফল আছে। আর তুমি মেহেরপুরে এসেছিলা আবার মেহেরপুর ছেড়ে চলেও গেছো, এখানে কি কাজও শেষ ফলাফলও শেষ, মানে অস্তিত্বই শেষ তার। তাহলে এটা হবে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, ওটা যেন পাস্ট পারফেক্ট বলো না, ওটা হবে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? ইনডেফিনিট। হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে আমরা এবার আসি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন করব। এইখানে একটা লিঙ্ক আছে, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের লিঙ্কটা একই ধরনের। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখো, প্রেজেন্ট পারফেক্ট একটা কাজে হতে পারে, একটা কাজ দিয়ে আমরা বোঝাবো, কিন্তু ফিউচার পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কোনো একটা কাজ বা সময়ের সাপেক্ষে হয়। বুঝতে পারছো? এখানে একটু খেয়াল রাখো, দেখো কোনো কাজ, আচ্ছা কোনো অন্য একটি কাজ বা সময়ের সাপেক্ষে। আমি কিন্তু আমি একটু করার চেষ্টা করছি, খেয়াল রাখবা যে আমি কিন্তু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি, এটা কোনো সংজ্ঞা টঙ্গার দরকার নাই, তুমি শুধু বুঝছো কিনা সেটা খেয়াল করবা। তাহলে অন্য কোনো একটি কাজ, আচ্ছা অন্য কোনো দিই না, তুমি ভাষাটা মিল হচ্ছে না, বলছে অন্য কোনো একটি কাজ বা সময়ের সাপেক্ষে, সাপেক্ষা হয়ে গেছে, হ্যাঁ, সাপেক্ষে একটি কাজ আগে সংগঠিত গঠন
এখানে ঠ হবে তাই না? আমি বারবার গঠিত সংগঠন ঘটা অর্থে সংগঠিত হলে, একটি কাজ আগে সংগঠিত হলে। সেটা হচ্ছে পাস্ট সংগঠিত পারফেক্ট। বানানো গ হবে স্যার, গ গ। গ, তাই তো? এই জন্য আমি বলছি আমার চোখে মুখে কেমন লাগতেছে, মিস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। সংগঠিত। আচ্ছা, একটি কাজ আগে সংগঠিত হলে কি কি করব? সেটা হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। এইটুকু জাস্ট আমি লিখলাম। তাহলে অন্য একটি কাজ অথবা অন্য কোনো একটা সময় দিব, সে সময় বা কাজের সাপেক্ষে একটি কাজ যদি আগে সংগঠিত হয়ে যায়, ঠিক আছে তো, তখন তাকে আমরা করব কি, ওই যে কাজটি আগে হচ্ছে তাকে Past আমরা পাস্ট perfect। পারফেক্টে লিখব। আর যে কাজটা পরে হচ্ছে সেটা তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব, সেটা আমরা পরে আসছি। এবার ফিউচার টেন্সের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, ঠিক আছে তো? ফিউচার টেন্সের ক্ষেত্রেও অন্য কোনো একটি কাজ বা সময়ের সাপেক্ষে একটি কাজ আগে সংগঠিত হলে, এখন এটা হচ্ছে অতীতে আর এটা হচ্ছে কি ভবিষ্যতে, পার্থক্য শুধু এইটুকুই। হ্যাঁ, দুটার ঘটনা কিন্তু একই। তাহলে এখন মনে করো, এটা তো আমরা উদাহরণ অহরহ পড়ে আসি তাই না, যে রোগী আসার আগে ডাক্তার মারা গেল নাকি ডাক্তার আসার আগে রোগী মারা গেল, কোনটা ঘটে বলো? এই উদাহরণটা খুব পড়েছো না তোমরা? রোগী আগে মারা গেছে, ডাক্তার পরে। হ্যাঁ, রোগী আগে মারা গেছে তারপর ডাক্তার আসছে, অথবা ডাক্তার আসার পর রোগী মারা গেছে, যেটাই ঘটুক না কেন, দুটা কাজ। অথবা এখানে দুটা কাজ বা একটা সময় থাকবে, একটা সময় থাকবে অথবা দুটা কাজ থাকবে, যে কোনো একটা হোক, সে তার সাপেক্ষে আগে পরে এই ব্যাপারটা কিন্তু কাজ করবে। হ্যাঁ, তো দেখো, তাহলে পারফেক্ট টেন্সে আমরা কিন্তু কোনো কন্টিনিউয়াস সেন্স পাচ্ছি না, আমরা এখানে পাচ্ছি কোনো একটা কাজ শেষ হওয়ার সাপেক্ষে, তাই তো? মানে কাজটা শেষ হয়ে যাবে এবং তার সাথে রিলেটেড আমাদের অন্যান্য অ্যাক্টিভিটি বা ফলাফল কী অবস্থায় থাকবে। এই তিনটা সেন্স একটু বুঝতে পেরেছো কিনা একসাথে বলো, তারপর উদাহরণে আসতেছি। জি স্যার। আচ্ছা, তো এখন এদের, স্যার, হ্যাঁ বলো। পাস্ট আর ফিউচারের ক্ষেত্রে হচ্ছে সবই সেম, শুধু গঠনে আলাদা হবে, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, গঠন আলাদা হবে। জি যেমন জি আমি স্যার, বুঝতে উদাহরণ পারছি। দিলেই বুঝতে পারবা। মনে করো এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এই দুটো থেকে একটু ভিন্ন, অতএব এটার উদাহরণ খুবই সিম্পল হবে। যেমন আমি, আচ্ছা আমি আর গঠনে গেলাম না, গঠনটা পরে আসতেছি। দেখো, আমি তাকে বইটি দিয়েছি, আমি তাকে বইটি দিয়েছি, ঠিক আছে তো? এখন এটা, বইটা যে আমি তাকে দিয়েছি, তাহলে বইটা কার কাছে আছে? তার কাছে। তার কাছে আছে। তার মানে দেওয়া কাজটা শেষ, ফলাফল হিসেবে বইটা এখন তার কাছে আছে। এই সেন্স যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে ইংরেজিতে কি লিখবো? সাবজেক্ট হচ্ছে কি আই, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভের সাথে কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ। আই হ্যাভ, দেওয়া ইংলিশ কি? গিভেন হিম দা বুক। দেখো তো এটা কোন স্ট্রাকচারে হলো? স্ট্রাকচার কেউ বলতে পারবে কোন স্ট্রাকচারে হয়েছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস না না, ওইরকম না, ভার্বের পাস্ট। না ওইরকম না। আমি যে 9টা স্ট্রাকচার শিখিয়েছিলাম সেই স্ট্রাকচারে, কেউ বলতে পারবা? সাবজেক্ট প্লাস ডাই ট্রানজিটিভ, হ্যাঁ স্যার সাবজেক্ট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট প্লাস হচ্ছে এই পুরোটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা হচ্ছে কি ডাই ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে দ্য বুক। দেখো ওইখানেই চলে আসবে আমার স্ট্রাকচার, কিন্তু যাই লেখো ওই 9টার ভিতরেই থাকবে, শুধু আমি এখন টেন্স নিয়ে আলোচনা করছি, ভার্বের অংশটা নিয়ে আলোচনা করছি। অতএব আমি তাকে বইটা দিয়েছি, অতএব প্রেজেন্ট পারফেক্ট শেষ, বইটা এখন তার কাছে আছে। এরপর আমরা যদি এখন পাস্ট পারফেক্টে যাই, এখন বললাম কি যে দুটা কাজ হতে হবে, এইভাবে আমরা এখন খেয়াল করি যে এর স্ট্রাকচারাল ব্যাপারটা কি দাঁড়ায়। আগে আমরা একটা উদাহরণ পড়ে নিই। মনে করে বললাম যে তার আসার আগেই আমি কাজটি, আমি বাংলা লিখতে গিয়ে কাজটি কি করেছিলাম, কাজটিকে শেষ করেছিলাম, তার আসার আগেই আমি কাজটি শেষ করেছিলাম। তাহলে এখানে কয়টা কাজ আছে বলো তো?
দুইটা। হ্যাঁ, আবার এটাকে যদি আমি এই জায়গাতে লাগাই, হ্যাঁ, তার আসার আগেই আমি কাজটি কি করে বলো, শেষ শেষ করছিলাম। শেষ করব, ফিউচার টেন্স শেষ শেষ করব। করব, তাই না? হ্যাঁ, তার আসার আগেই আমি কাজটি শেষ করব। তাহলে এটা হচ্ছে অতীতে তার আসার আগেই আমি কাজটি শেষ করেছিলাম, আর এটা হচ্ছে তার আসার আগেই আমি কাজটি শেষ করব। এইখানে এখন একটা বিষয় খেয়াল করে, এই জায়গায় দুটা যেহেতু আছে এখানে এখানে কিন্তু দুটা ক্লজ আছে, এবং এই দুটা ক্লজকে আমরা প্রধানত দুইটা কনজাংশন দিয়ে যুক্ত করে থাকি। এখানে আমরা দুটা কনজাংশন ইউজ করি, বুঝতে পেরেছো? সেই দুটো Before, after. কনজাংশন কি বলো তো? একটা হচ্ছে কি Before, after. বিফোর অথবা কি আফটার। আফটার। বুঝতে পেরেছো? এখানেও ঠিক আমাদের এই বিফোর আফটারের মতো ইয়া দিয়ে হয়, তবে এখানে মেইনলি বিফোরটাই বেশি আসে, ঠিক আছে তো? হ্যাঁ, বিফোর আফটার আমরা এখানেও দিয়ে রাখি, বিফোর এবং আফটার, কিন্তু টেন্সের ক্ষেত্রে পার্থক্য হয়ে যায় এখানে ফিউচারের এই জায়গাতে। তাহলে এখন এই দুটাকে মাঝখানে রেখে তার আগে একটা ক্লজ দিব, তারপরে একটা ক্লজ দিব, ঠিক তার আগে একটা ক্লজ দিব আর এর পরে একটা ক্লজ, মানে আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স দিয়ে দুটাকে এক করে ফেলবো আমরা, ঠিক আছে তো? এখন আমাদেরকে বুঝতে হবে যে দুটা কাজের মধ্যে কোন কাজটা আমরা আগে বসাবো কনজাংশনের, কোনটা পরে বসাবো, এইটা হলো আমাদের এখন জানার বিষয়, ঠিক আছে তো? তাহলে এখন দেখো তো, বিফোর এবং আফটার, বিফোর মানে কি বলো তো? পূর্বে। আগে, আর আফটার মানে হচ্ছে পরে। এখন আমাদের এই কনজাংশন ধরেই আমরা বুঝে নিব যে যদি বিফোর বা আগে শব্দ থাকে, তার মানে যে কাজটা আগে হয়েছে সেটাকে আমরা আগে লিখব, ঠিক আছে তো? বিফোর মানে আগে, আমরা জাস্ট এটাকে টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করছি। তাহলে বিফোর মানে আগে, তার মানে যে কাজটি আগে হয়েছে সেটাকে আমরা কোথায় লিখব? আগে লিখব। আর যে Before-এর আগে লিখব। বিফোরের আগে, আর যেটা বাকি থাকবে সেটা বিফোরের পরে লিখব। আর আফটার যখন আসবে তখন যে কাজটা আগে হয়েছে সেটা আমরা পরে লিখব। আফটার মানে কি, যে কাজটা আগে হয়েছে সেটাকে আমরা পরে লিখবো, আর যে কাজটা পরে হয়েছে সেটা আগে লিখবো। মানে আফটার মানে আগের কাজ, পরের কাজটা আগে লিখবো, আর বিফোর মানে আগের কাজটা আগে লিখবো, ঠিক আছে তো? এইভাবে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখা যাচ্ছে আমাদের ওই বুঝতে ভুলটা কম হবে। হ্যাঁ, তা না হলে অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি যে আসলে কোনটা আগে বসাবো। এবার যদি আসি আমরা, তাহলে এখানে কি আছে? এই আমাদের যে প্রদত্ত সেন্টেন্স, এখানে আগে কথা আছে না পরে কথা আছে বলো তো? আগে। আগে গে। কথা যেহেতু আগে আছে, তার মানে আমি করব কি, আমার কনজাংশনটা হবে কি বিফোর, Before. তাই না? হ্যাঁ, তাহলে কনজাংশনটা হবে আমার বিফোর। এবার একটু খেয়াল করো, এই দুটা কাজের মধ্যে কোন কাজটি আগে হয়েছিল? আমি কাজটি শেষ আমি কাজটি করেছিলাম। শেষ করেছিলাম। হ্যাঁ, তাহলে আমি কাজটি আমি শেষ কাজটি করেছিলাম, শেষ তাহলে যে করেছিলাম। কাজটা, দেখো একটু খেয়াল করো, একটি কাজ আগে সংগঠিত হলে, মানে যে কাজটা আগে সংগঠিত হয় সেটাকে আমরা কোন টেন্সে লিখি? পাস্ট পারফেক্ট টেন্সে লিখি, তাই না? ফার্স্ট পারফেক্ট। তার মানে আমি এখানে কি লিখবো? আমি কাজটি শেষ করেছিলাম, তাহলে কি লিখবো? আই হ্যাড হ্যাড কমপ্লিটেড কমপ্লিটেড the দা work Work. এটুকু তো শেষ হয়ে গেল আমার। before হ্যাঁ, he before। came. এবার হচ্ছে তার আশা, তাহলে তার আশা মানে কি? সে আশা, তাহলে এটা কোন টেন্সে হবে? আমরা একটু খেয়াল রাখবো যে Past infinite. কারো মনে হয় একটু সাউন্ড আসতেছে, আমার রিপিটেশন আসতেছে, হ্যাঁ, কথার। হ্যাঁ, বলতেছে যে পাস্ট পারফেক্টের সাথে আমরা একটু খেয়াল করব, তাহলে পাস্ট পারফেক্টের সাথে আমরা কোরিলেশন হিসাবে পাস্ট ইনডিফিনিটটাকে ব্যবহার করে থাকি। তাহলে যখনই দুটো কাজ বোঝাবে, একটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যে কাজটা পরে হয়েছে ওটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব, ঠিক আছে? He came. He came. তাহলে কি লিখবো এই জায়গায়? হি কেম। Came. তাহলে আই হ্যাড কমপ্লিট দ্য ওয়ার্ক, একটু কারো মনে হয় একটু মিউট রাখতে হবে গো, কার এটা সমস্যা? আমি কথা বললেই আমার কাছে আসতেছে, কানে লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, তাই বলছে দেখো, আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর হি কেম। এই জায়গাটা কি সবাই বুঝতে পেরেছো কিভাবে লিখলাম? জি স্যার। Sir. আচ্ছা, এখন এরকম একটা সেন্টেন্স আমি তোমাদের আরেকটা দিই, এখন তোমরা সেটাকে এই বিফোর দিয়ে দিব, একটা বিফোর দিয়ে দিব, সমস্যা না। এটাকে তোমরা একটু লিখবা নিজেরা, খাতাতে লিখবা বা হচ্ছে তোমাদের গুগল মিটের ওখানে লেখো, আমি একটু চেক করব যে তোমরা লিখতে পারছো কিনা।
বললাম আম, আমাদের পৌঁছানোর আগেই অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল, তাই তো? শুরু হয়ে গিয়েছিল, আচ্ছা, বা শুরু হয়েছিল, এটা যদি আমরা দিই, আমাদের পৌঁছানোর আগেই অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল, এইটাকে তোমরা সবাই একটু ইংলিশে লেখো। এর জন্য 2 মিনিট টাইম তোমাদের। খাতায় লেখো অথবা গুগল মিটে লেখো, যেখানে লেখো আমি জিজ্ঞাসা করবো, তোমরা লেখা শেষ হলে হাত তুলবা। আচ্ছা, তো আশা করি সবার হয়ে গেছে নাকি? দেখি কারা কারা হাত তুলেছো। আচ্ছা, কয়েকজন হাত তুলেছো। দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড বিফোর ইউ অ্যারাইভ, দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড বিফোর ইউ রিচ। ওকে, ভেরি গুড। দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড বিফোর উই রিচড। ওকে, তো এদের ভিতর থেকে দেখি দু একজনকে, সবার কি একই রকম হয়েছে? রিচ অথবা অ্যারাইভ, যেকোনো একটা দিলেই হবে। আরাফাত বলো, আরাফাত রহমান, আর তাজপিয়া আক্তার। আরাফাত বলো আগে। The program had started before we arrived. আচ্ছা, তাজপিয়া কি লিখছো? তাজপিয়া আক্তার। The ceremony had begun before we reached. তুমি বিজ্ঞান দিয়েছো, তাই তো? আচ্ছা, ওকে, সমস্যা নেই। দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড, দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড, দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টার হয়ে গেছে, স্টার্টেড হবে, একটু মিস্টেক হয়েছে হয়তো, স্লিপ অফ দ্য টাং বা স্লিপ অফ দ্য পেন। ওকে, হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা সবাই লিখেছি, সবারই হয়েছে। তাহলে এখানে আমরা কি দিব? দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড অথবা বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান হবে না? বিজ্ঞান, তাই তো? বিফোর উই অ্যারাইভড অথবা রিচড, এই তো। ওকে, ভেরি গুড। তাহলে দেখো তো, এখানে কি আমরা দুটো সেন্টেন্স বসিয়েছি না? একটা হচ্ছে কি আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা একটা অংশ, আর বিফোরের পর হি কেম। তাহলে আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কোন স্ট্রাকচার? কেউ বলতে পারবা? 9টা স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারে বসেছে? আই হ্যাড কমপ্লিটেড সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, জি স্যার আর পরেরটা হি কেম, হি কেম সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। আর এই দুটো সেন্টেন্সকে আমরা কি করেছি? বিফোর দিয়ে যুক্ত করেছি, দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে তো? এই বিফোর হি কেম, এটা হচ্ছে আমাদের একটি সাবঅর্ডিনেট ক্লজ। আর দা স্যার হ্যাঁ বলো। এখানে বিফোর রে কি কানেক্টর বলা যায়? হ্যাঁ, কানেক্টর, কনজাংশন কানেক্টর। হ্যাঁ, কানেক্টর তো ব্রড সেন্সে বলে, ঠিক আছে তো? জি স্যার জি স্যার আর গ্রামাটিক্যাল ইয়ার বলতে এটা হচ্ছে কনজাংশন। যে যুক্ত করে সেই কানেক্টর, সে লিঙ্কিং ওয়ার্ড হোক অথবা এরকম কনজাংশন হোক, সে লিঙ্কিং ভার্ব হোক, সবাইকে কানেক্টর হিসেবে ধরা হয়, যে মোটামুটি যুক্ত করে। প্রিপজিশন এক ধরনের কানেক্টর, ঠিক আছে? ওকে, তাহলে এটা তোমরা পড়লা, এটা আমরা বিফোর দিয়ে করলাম। এবার যদি আমরা একটা আফটার দিয়ে করি, আফটার দিয়ে করলে কেমন হবে বলো তো? যে কাজটা পরে হয়েছে সেটা আফটারের আগে দিব, এবং যে কাজটা পরে হয় সেটা কোন টেন্সে হয় বলো তো? যে কাজটা পরে হয় পাস্ট পারফেক্ট নো, যে কাজটা পরে হয় সেটা কোন টেন্সে হয়? Past tense.
Past indefinite. হ্যাঁ, যে কাজটা আগে হয় সবসময় যে কাজটা আগে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয় সেটা হবে পাস্ট ইনডেফিনিট। কিন্তু লিখবো কোথায় কোনটা সেটা হচ্ছে আলাদা জিনিস। ঠিক আছে, তো লিখবো হচ্ছে আফটার, মানে যে কাজটা পরে হয়েছে সেটাকে আমরা আগে লিখবো, আর যে কাজটা আগে হয়েছে সেটাকে আফটারের পরে লিখবো। এই সেন্সটা একটু ঠিক করে নিও, ঠিক আছে? তো আমি যদি একটা উদাহরণ দিই এখন, এই জায়গায় আর একটা উদাহরণ দিলাম আমি মনে করি এটারই, হ্যাঁ, এই জায়গায় আমি যদি এই জায়গায় একটু চেঞ্জ করে দিই, যে আগের জায়গায় আমি দিলাম হচ্ছে পরে, হ্যাঁ, আমাদের পৌঁছানোর পরে, আবার বাংলায় খেলো, হ্যাঁ, আমাদের পৌঁছানোর পরে অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল বলা যাবে না, তখন হবে শুরু হয়েছিল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব সেটা সবাই তোমরা লেখো, দেখি সবার ঠিক হয় কিনা, কি বুঝেছো? আমাদের পৌঁছানোর পরে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। সবাই একটু লেখো এটা আবার আগের মতোই লিখে হাত তুলবা, বা কেউ কেউ গুগল মিটে লিখতে পারো। স্যার গুগল মিটে কোথায় লেখা যাবে? এই যে গুগল মিটে যাবা, গুগল মিটে গিয়ে দেখবা ইন কল মেসেজ নামে একটা অপশন আছে, হ্যাঁ, ইন কল মেসেজ, এই যে এরকম একটা মেসেজ অপশন থাকে, ঠিক আছে, এই যে এখানে যেমন আছে না একটা হ্যাঁ, মেসেজ, পেয়েছি। ওখানে গিয়ে আচ্ছা। লিখবা, দিয়ে সেন্ড করে দিবা। এই যে অনেকে লিখেছে উই রিচড আফটার দ্য প্রোগ্রাম স্টার্টেড, অকেশন দিবা না, প্রোগ্রাম বলতে আমরা প্রোগ্রাম দিবা, সেরিমনি দিবা, অকেশন না, হ্যাঁ, রাকিবুল। ওকে, এখানে কার একটা মিস্টেক হয়ে গেল, যে জান্নাতুল ফেরদৌস তুমি লিখেছো দ্য প্রোগ্রাম স্টার্টেড আফটার উই হ্যাড রিচ দেয়ার, এটা কি হবে বলো তো? অনেকেই একটু উল্টাপাল্টা করে ফেলেছো গো। নিগার সুলতানা, ইসরাত জাহান, হীরামণি, একটু একটু মিস্টেক কিন্তু হয়ে গেল। আচ্ছা, প্রথমে এরকম কোনো সেন্টেন্স আমরা পাইলেই প্রথমে দুটা কাজকে একটু আলাদা করে ভাববো। এখানে দুটা কাজ কি কি বলো তো? দুটা সেন্টেন্স কি কি বলো? এখানে দুটা সেন্টেন্স কি কি? একটা হচ্ছে কি আমাদের পৌঁছানো। আচ্ছা, মনে করো আমরা সবগুলোকে পাস্ট টেন্সে লিখবো, প্রথমে সবগুলোই পাস্টে হয়েছে, সবগুলোই পাস্ট টেন্সে লিখবো। তাহলে হচ্ছে আমাদের পৌঁছানো বলতে কি কি বোঝাও, মানে আমরা পৌঁছালাম, তাহলে কি লিখবো? উই রিচড। আর হচ্ছে কি প্রোগ্রাম শুরু হয়েছিল, তাহলে কি লিখবো? দা program started. হ্যাঁ, প্রোগ্রাম স্টার্টেড। এই দুটো মনে করো দুটো সেন্টেন্স। এখন যখন আমরা আফটার দিয়ে লিখবো, তাহলে আমরা আমাদের কন্ডিশন হবে কি পরে, পরে মানে হচ্ছে আফটার। এখন যখন আমি আফটার দিয়ে ভাববো, তখন আমাকে ভাবতে হবে এই দুটা কাজের মধ্যে কোনটা আগে হয়েছে। একটু ভাবো তো কোন কাজটা আগে হয়েছে এখানে? প্রোগ্রাম শুরু হয়েছে। হ্যাঁ, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। না, আমাদের আমাদের পৌঁছানো। হ্যাঁ, আমাদের পৌঁছানোর পরে অনুষ্ঠানটি শুরু হয়েছে, তার মানে আমাদের পৌঁছানো এবং অনুষ্ঠানটি শুরু হওয়া এর ভিতরে আমরা আগে পৌঁছেছি, তারপরে অনুষ্ঠান শুরু হয়েছে। তার মানে আমরা আগে পৌঁছেছি, আগের কাজটা কি আফটারের পরে হবে না বলো তো? জি স্যার। এবং আগের কাজটা কোন টেন্সে হবে? আগের কাজটা আমরা আফটারের পরে লিখবো, কিন্তু অবশ্যই সেটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। তাহলে কি লিখবো এই জায়গায়? উই হ্যাড রিচড, তাই তো? এটা কি না বলো? এটুকু বুঝতে পেরেছো আগে? তাহলে আমরা যে পৌঁছেছি আগে সেটা আমাকে লিখতে হবে, এটা যেন আগেই থাকে, এবং তারপরে পরের কাজটা আগে লিখবো। তাহলে পরে হয়েছিল কি? দ্য প্রোগ্রাম স্টার্টেড।
দ্য প্রোগ্রাম স্টার্টেড আফটার উই হ্যাড রেস্ট। হ্যাঁ, দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? এইখানে এইভাবে মিলছে যাদের, তাদেরটা হয়েছে, যাদেরটা মেলেনি তারা একটু ভেবে নাও যে কিভাবে ভুলটা হয়ে গেল তোমাদের। হ্যাঁ, আমি আগেই বলেছি তাড়াহুড়ো করার কিছু নাই, বোঝো ভালো করে, কারণ এখন বোঝার সময়, তাড়াহুড়ো করার সময় না। অতএব যে কাজটা পরে হচ্ছে সেটা সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, মানে টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কিন্তু লিখবো কখন? তাই তো আফটার বিফোরের সাপেক্ষে আমি লিখবো হচ্ছে পরের কাজটি বিফোর হলে পারে পরে লিখবো, আফটার হলে পারে আগে লিখবো। আর আগের কাজটি বিফোর হলে আগে লিখবো, আফটার হলে পরে লিখবো। কিন্তু সবসময় আগের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। মানে দুটো জিনিস, কিন্তু একটা হচ্ছে টেন্স কী হবে, আর একটা হচ্ছে আফটার বিফোরের কোথায় আমি লিখবো। এই দুটো জায়গায় উল্টাপাল্টা না হয়, তাহলে অর্থ পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো এই জায়গাটায় যদি কারো কোনো কথা থাকে আবার বলো আমাকে, যে যদি প্যাচ লেগে যায়। আরেকবার বুঝে দেন তো স্যার বাংলা। আচ্ছা, বোঝানোটা সিম্পলি নাও না, সিম্পলি নাও তুমি। এখানে দুটো বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে টেন্স কি হবে, আর হচ্ছে আফটার বিফোরের কোথায় আমি লিখবো, এই তো নাকি? হ্যাঁ ঠিক তো? তুমি আমার সাথে একটু কথা বলবা, আমি কি ঠিক বললাম? যে এখানে দুটো বিষয় ভাববো। হ্যাঁ স্যার বলেন। প্রথমত হচ্ছে কাজ দুইটার টেন্স কি হবে, আর কাজ দুইটা আফটার বিফোরের কোথায় বসবে, এই দুটো তো আমি ভাববো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো যে কাজ, এখানে এখন দুটো কাজ হবে, একটা কাজ হবে আগে, একটা কাজ হবে পরে। যে কাজ মানে সংগঠনের ক্ষেত্রে, আমি কিন্তু আফটার বিফোরের আগে লেখার ক্ষেত্রে বলছি না, মানে কোন কাজটা আগে সংগঠিত হয়েছে আর কোন কাজটা পরে সংগঠিত হয়েছে। তাহলে যে কাজটা আগে সংগঠিত হয়েছে সেটা কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট। না, যার সমস্যা তাকে একটু বলি। হ্যাঁ, তুমি তো বুঝেছো। ছেলেদের মধ্যে কার সমস্যা ছিল একটু আমার সাথে কথা বলো, তোমাকে আমি প্রশ্ন করছি। স্যার হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, আমি কি প্রশ্ন করলাম তো তোমাকে? বললেন যে যে কাজটা পরে সংগঠিত হবে সেই কাজটা কোন টেন্সে হবে। না, আমি পরে আগে বলেছি। হ্যাঁ, এই জন্য বললাম যে মনোযোগ দিবে আমার দিকে। তাহলে যে কাজটা আগে সংগঠিত হয়েছে সেটা কোন টেন্সে লিখবো আমরা? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর যে কাজটা পরে হবে সেটা কিসে লিখবো? ওটা পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। একটু দ্রুত রেসপন্স করো। হ্যাঁ, খোলা রাখো মাইক্রোফোন। তাহলে হচ্ছে দুটো কাজ, একটা যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার এটা তো আমি ধরলাম। এবার আসো আফটার বিফোরের ক্ষেত্রে। এখন আফটার বিফোর কনজাংশন যখন আমি ইউজ করব, তখন আমি কোন কাজটাকে কোথায় লিখব বলো? বিফোরের ক্ষেত্রে আমি কোন কাজটাকে আগে লিখব, কোন কাজটাকে পরে লিখব বলো? বিফোরের ক্ষেত্রে যে কাজটা পরে হয়েছে সেটা আগে লিখবো, আর যেটা আগে হয়েছে সেটা পরে লিখবো না। এই যে এতক্ষণ যা বললাম তা তুমি, এই জিনিসটা আমার উল্টাপাল্টা হচ্ছিল, এই জন্য আপনাকে বলতেছিলাম। তা তুমি তো আগে, আমি তো সেই প্যাঁচটা লাগানোর জন্য যে কথাটা বললাম সেটা তুমি খেয়ালই করনি। আমি বললাম কি বিফোর নাম মানেটা কি? বিফোর মানে তো আগে। তাহলে বিফোর শব্দটাই বলে দিবে যে কাজটা আগে হয়েছে সেটা তুমি আগে লেখো। ঠিক আছে? ও আচ্ছা, এইভাবে তুমি, হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। এবার তোমার ওয়ার্ডটাই তো বলে দিচ্ছে যে বিফোর মানে আগে, তার মানে তোমার আগে যে কাজটা হচ্ছে সেটা আগে লিখে দাও। আর আফটার মানে কি বলো? পরে। পরে। তাহলে পরের কাজটা আগে লিখে দাও। তাহলে আগে কোনটা লিখবো সেটা তো আগে ভাববো আমি, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ কোনটা বুঝতে লিখবো। পারছি এবার। তাহলে এখানে আফটারের ক্ষেত্রে সেটা ভাবো। দেখো আফটার মানে পরে, তার মানে আমাদের পৌঁছানোর পরে অনুষ্ঠানটি শুরু হয়েছে। তাহলে অনুষ্ঠানটা পরে শুরু হয়েছে, তাহলে আমরা আগে লিখে ফেললাম যে অনুষ্ঠানটি পরে শুরু হয়েছিল। আর যে কাজটা পরে হয় সেটা তো পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, তাই না? তাই দেখো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিন্তু আমরা পরের কাজটা আগে লিখে ফেলছি। এবার যে কাজটা আগে হয়েছিল সেই কাজটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে পরে লিখে ফেলছি। এই হচ্ছে প্যাচ। আমি তো জানি যে এই জায়গায় প্যাচ বাঁধবে একটা, এই জন্য আমি এই কথাটা কয়েকবার বললাম। কি কথা বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর কারো সমস্যা আছে এটা নিয়ে? তাহলে আরেকটা সেন্টেন্স দিব আমি। আরেকটা সেন্টেন্স দিই, কারণ অনেকে তোমরা মিস করেছিলা কিন্তু। ঠিক আছে? কারণ দেখো বললাম
মায়ের রান্না শেষ হওয়ার পরে আমরা খেতে বসলাম। সবাই একটু লেখো। মায়ের রান্না শেষ হওয়া আর আমাদের খেতে বসা, দুটো কাজ। গুগল মিটে লেখো অথবা খাতায় লেখো। যারা খাতায় লিখবে তারা হাত তুলবা। এটা কি জটিল হয়ে গেল সেন্টেন্সটা নাকি? এখনো কেউ লেখনি? একজন লিখেছো মাত্র। আচ্ছা, বেশ কয়েকজন লিখছে স্টার্টেড টু ইট আফটার মাদার হ্যাড ফিনিশড হার কুকিং। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি কয়েকজন লিখেছো। আর এদিকে হাত তুলেছো কারা? খাতায় লিখেছো আছো কেউ? নাকি প্যাঁচ লেগে গেছে এটা সবার? এখানে একটু প্যাঁচ লাগার ব্যাপারটা আছে, সেটা যেহেতু নন ফাইনাইট ভার্বের ব্যবহার আছে তো অনেকের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। ফিনিশড আর কুক দিয়েছো, কুক মানে রাঁধুনি, ওটা দেখো আমি একটু বলি এবার ঠিক করো। প্রথমে আমরা জানছি এখানে পরে নামক একটা শব্দ আছে নাকি? একটু এবার একটু আমাকে একটু ইয়া করো। পরে নামক শব্দ থাকার কারণে আমাকে অবশ্যই যে কাজটা পরে হয়েছে সেটা আগে লিখতে হবে। কোন কাজটা পরে হয়েছে বলো তো? আমরা খেতে আমরা বসলাম। খেতে বসলাম। উই স্যাট তো ফর কি বলবো ইটিং দিলাম। উই স্যাট ফর ইটিং বা উই স্যাট টু ইট ইত্যাদি যেটাই হোক আমরা দিলাম। কখন? আফটার। কার পরে? মায়ের রান্না শেষ হওয়ার পরে। তাহলে কি হবে? আফটার, ঠিক আছে তো, মাদার ফিনিশড কুকিং, তাই তো? এখানে দুটো নন ফ্যাট। স্যার হ্যাড ফিনিশড হবে না? হ্যাঁ হবে কি? হ্যাড ফিনিশড হবে এটা নাকি হবে না? হবে। হবে স্যার, আফটার পরে তো পারফেক্ট। হ্যাঁ তাই একটু এটা হ্যাড হবে। এখানে কি ভিন্ন মত কেউ দিয়ে ভিন্ন মত দিবা যে এখানে হ্যাড হবে না? কেউ আছো আমার সাথে যেখানে হ্যাড হবে না? কেউ নাই? না স্যার। তাহলে সবাই হ্যাড হবে। আচ্ছা, ভেরি গুড। ইয়েস। হ্যাঁ তাহলে হচ্ছে কি, যেহেতু আফটার মানে হচ্ছে যে কাজটা আগে হয়েছে সেটা আমরা পরে লিখবো, এবং যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে আমরা এখানে হ্যাড লিখবো। হ্যাঁ তাহলে উই স্যাট ফর ইটিং আফটার মাদার হ্যাড ফিনিশড কুকিং, ঠিক আছে তো? স্যার ওই এট দিয়ে করলে হবে না? কি দিয়ে? কি দিয়ে? এট, ইট, এট, ইটেন। আমরা এই যে আমরা খেতে বসলাম তো এই জন্যই। হ্যাঁ, আর যদি খেলাম তাহলে এক জিনিস, ঠিক আছে তো? আমরা খেতে বসলাম মানে কি, আমরা খেলাম মানে খাওয়া হয়ে গেছে, জি স্যার। আর খেতে বসলাম মানে কি আমরা খাওয়া শুরু করব, এরকম একটা ব্যাপার আসছে। হ্যাঁ, বাংলাটা একটু খেয়াল রাখবা। ওকে, আচ্ছা তাহলে মোটামুটি তোমরা এই সেন্সটা বুঝতে পেরেছো, ঠিক তো?
এবার আসি, দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তাহলে কখনোই সিঙ্গেল টেন্স ব্যবহার করা হয় না, মানে সিঙ্গেল কাজ ইউজ করা হয় না, খেয়াল রাখো। তাহলে পাস্ট পারফেক্ট কখনোই সিঙ্গেল কোনো কাজের সাথে হয় না, বরং তার সাথে অবশ্যই আরেকটা কাজ থাকে, কোরিলেটিভ হিসাবে আরেকটা কাজ থাকে, যার সাপেক্ষে আমরা করি কি, আমরা কোনো একটা কাজকে আগে হয়েছে কি না সেটা বুঝতে পারি। তাহলে পাস্ট পারফেক্ট হিসাব করতে হলে আমাকে আফটার বিফোর আনতে হবে, তাই নাকি? এবার আরেকটা গঠন খেয়াল করো, শুধু আফটার বিফোর না, কিন্তু আরেকটাও গঠন, আরও কিছু গঠন আছে এই ক্ষেত্রে। সেটা হলো কি জানো তো? নো সুনার ডট ডট দেন দিয়ে ডট ডট, তারপর হচ্ছে কি হার্ডলি ডট ডট হোয়েন ডট ডট, হ্যাঁ, তারপরে কি স্কার্সলি when বিফোর ডট ডট। এই তার মানে কি হার্ডলির পর একটা ঘটনা হবে, দ্যানের পর আর একটা ঘটনা আসবে, এরকম আর কি। স্নো সোনারের পর একটা অংশ, দ্যানের পর, মানে এইরকম ডাবল অংশ, মানে কি প্রথম অংশের সাথে একটা সেন্টেন্স, পরের অংশের সাথে আর একটা সেন্টেন্স, এরকম করে আমরা মেইনলি ব্যবহার করে থাকি। এইগুলো দেখো আফটার বিফোর দিয়ে সেন্সটা ক্লিয়ার ছিল যে কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে, কিন্তু যখন অতীতে দুটো কাজ হবে কিন্তু কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এমনটা মানে বলা খুব কঠিন হয়ে যাবে, প্রায় দুটো কাছাকাছি হয়েছে, ঠিক আছে তো, মানে দুটো কাজ প্রায় কাছাকাছি হয়েছে এমনটা বোঝালে তখন আফটার বিফোর ব্যবহার না করে এই নো সোনার হার্ডলি হোয়েন বা স্কার্সলি বিফোর এমনটা ব্যবহার করা হয়। কথা বুঝতে পেরেছো? এগুলোর অর্থ দ্বারাই একটা কাজ হতে না হতে আর একটা কাজ হওয়া, ঠিক আছে তো, মানে একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ হওয়া। আমি সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে তো, যেহেতু অত ফর্মাল ব্যাপার না। তাহলে একটি কাজ হতে না হতে আরেকটি কাজ হওয়া অতীতে, এরকম বোঝালে আমরা এই নো সোনার হার্ডলি বা স্কার্চের, দেখো একটি কাজ হতে না হতে আরেকটা, তাহলে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে এমনকি বোঝা যাচ্ছে না? দুটো প্রায় একই সাথে হচ্ছে, বলো তো? প্রায় একই সাথে। হ্যাঁ, পুরো দুটো কাজ প্রায় একই সাথে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা করব কি, নো সোনারের সাথে যে সেন্টেন্সটা লাগাবো, তাহলে নো সোনারের সাথে যে ক্লজটা লাগাবো সেটা হবে পাস্ট পারফেক্টে, আর দ্যানের পরে যেটা লাগাবো সেটা হবে পাস্ট ইনডেফিনিটে। কথা বুঝতে পেরেছো? আমার কথা কি জি ক্লিয়ার স্যার। হলো? তাহলে প্রথম যে সেন্টেন্সটা লাগাবো আমি এই জায়গায়, প্রথম গ্যাপে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স লাগাবো, আর দ্বিতীয় গ্যাপে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সটা লাগাবো। এখন বলো তো কোন কাজটা আগে হয়েছে কোন কাজটা পরে হয়েছে, এখানে তো ক্লিয়ার না। তাহলে আমি এখন কোনটাকে পাস্ট পারফেক্টে করব আর কোনটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করব, এখানেও তো একটা প্যাচ লাগতে পারে, তাই না? অতএব মূল কথা হলো যে কাজটা আগে বলা হবে, যে কাজটা আগে বলা হবে সে কাজটা আগে লিখব, যে কাজটা পরে বলা হবে সেটা আমরা পরে লিখব। বুঝতে পারছো? এখানে আর কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সংগঠিত হয় এটা হিসাব আমরা করতে যাব না, কারণ এখানে দুটো প্রায় একই সাথে হয়েছে, বোঝাই। আমি কি বুঝতে পারলাম কথাটা? স্যার মানে প্রশ্নে যেটা আগে লেখা থাকবে ওইটা আগে লিখবো, তাই তো? হ্যাঁ, মানে কথা যে কথাটা আগে থাকবে সেটা আগে লিখবো, যে কথাটা পরে থাকবে সেটা পরে লিখবো। বুঝতে পেরেছো? এইটা জি স্যার। আমি যদি একটা সেন্টেন্স লিখি মনে করি এই জায়গায়, যেমন আমি বললাম যে এরকম সেন্টেন্স তোমরা খুব এইচএসসি লেভেলে পড়েছো নাকি, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই নাকি, স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছে। না ওটা আগে আগে পরে তো না, তাহলে তো আফটার বিফোর হয়ে গেল। ওটা কি হবে, ওই সেন্টেন্সটা হবে কি এই জায়গাতে তুমি যেটা বললা এখানে হবে? না স্যার, না হ্যাঁ। স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল। হ্যাঁ, ট্রেনটি ছেড়ে গেল বা ছেড়ে দিল। দেখো স্টেশনে পৌঁছাতে মানে আমরা এখানে একটা ভার্ব সাবজেক্ট লাইন দিলাম যে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে গেল, এখানে একার হবে, যা ওটা বুঝে নিও। তাহলে এখন একটু বিষয়টা ভাবো, তাহলে এখন কোন কাজটা আগে হয়েছে এই জায়গায় বলো? ট্রেন ছেড়ে গেছে। ট্রেনটা ছেড়ে গেল আর আমরা স্টেশনে পৌঁছালাম, তাহলে দুটো প্রায় কাছাকাছি না, একসাথে না?
আমরাও স্টেশনে পৌঁছালাম, স্যার ট্রেনটাও ছেড়ে গেল, একদম একই সময়। সেক্ষেত্রে তো প্রথম অংশটাকে প্রথমে হ্যাঁ, ধরবো প্রথম অংশটা প্রথমে এটার লিখবো। ক্ষেত্রে। মানে কোনটা, তাহলে প্রথম অংশ কোনটা? আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই হ্যাঁ, আমরা স্টেশনে পৌঁছানো, আর পরে হচ্ছে কি ট্রেনটা ছেড়ে দেওয়া, এই তো নাকি? তাহলে কি হবে এখানে? তাহলে আমরা কি দিয়ে শুরু করব? নো নো সোনার হ্যাড নো সোনার। এইবার এখানে একটা কথা আছে, আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে লিখবো ঠিক আছে, কিন্তু এখানে একটা ইনভার্সন ঘটবে। মানে ইনভার্সন মানে হচ্ছে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, ঠিক আছে? তো আমরা সাবজেক্টের পরে যে হ্যাড লাগাই সেই হ্যাডটা হবে কি সাবজেক্টের আগে চলে আসবে গঠনের স্বার্থে। তাহলে কি লিখবে এই জায়গায় বলো? নো সোনার হ্যাড নো সোনার হ্যাড রিচ উই রিচড দ্য স্টেশন দেন দ্য দেন ট্রেন লেফট। লেফট। এই তো নাকি? দেখো এখানেও আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার পেয়েছি এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার পেয়েছি। এই সেন্টেন্সটা যদি আমরা হার্ডলি দিয়ে লিখি একই ঘটনা ঘটবে, ওই হোয়েন দিয়ে লিখলেও একই, মানে স্কার্সলি দিয়ে লিখলেও একই ঘটনা ঘটবে। জাস্ট আমাদের এই কনজাংশনের পার্থক্যটা হয়ে যায়। জাস্ট দেখো আমি এইটাকে যদি আমি কপি করে এনে একটু যদি চেঞ্জ করি, এখানে কি লিখলাম আমি? মনে করো হার্ডলি লিখলাম, হার্ডলির সাথে এখানে কনজাংশন কি দাঁড়াবে? when হবে when হোয়েন, তাই না? তারপর এখানে কি লিখবো? স্কার্সলি। scarcely এখানে কি had লিখবো? before বিফোর Before. হ্যাঁ, এই হ্যাডটা কিন্তু কনজাংশনের হ্যাড না, এটা কিন্তু টেন্সের হ্যাড, সেন্টেন্সের হ্যাড, ঠিক আছে? তো অনেকে মনে করে স্কার্সলি জি, হ্যাডের স্যার। সাথে, এটা হচ্ছে টেন্সের হ্যাড, সেটা কি হয়েছে সাবজেক্টের পরে ছিল, সেটা আপাতত সাবজেক্টের আগে নিয়ে এসেছে। এই হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের দুটা ব্যবহার, ঠিক আছে? তো এইরকম ব্যবহার ছাড়া সিঙ্গেল টেন্সে, মানে সিঙ্গেল সেন্টেন্সে কখনোই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় না, মনে থাকবে? স্যার 3 মিনিট পর তো কল কেটে যাবে। আচ্ছা, আমি আবার লিঙ্ক দিব, আবার যুক্ত হবা, ঠিক আছে? আমার গুগল মিটে একটু সমস্যা হয়েছে, ওটা একটু ঠিক করতে 2 দিন সময় লাগবে, এই জন্য ফ্রি দিয়ে চালাতে হচ্ছে আপাতত। আচ্ছা, এইটুকু নিয়ে কারো সমস্যা আছে বুঝতে? পাস্ট পারফেক্ট নিয়ে? না স্যার তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট বুঝেছি, তাই তো? যে বর্তমানে মানে কাজ শেষ কিন্তু ফলাফল বর্তমানে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট তোটা গেলই। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট নিয়ে আমরা কথা বলবো। ফিউচার পারফেক্টে কি বললাম? ওই যে একই ধরনের, প্রায় কাজটা কি, কথাটা কি একই ধরনের না? ফিউচার পারফেক্টেও জি স্যার। একই ধরনের, একটা কাজ আর একটা কাজের আগে বা পরে হবে, এরকম একটা বিষয়কে কিন্তু এখানে নির্দেশ করা হয়। যেমন আছে কি, তার আসার আগেই আমি কাজটি শেষ করব। এখন একটু খেয়াল করো, পাস্ট পারফেক্টের সাথে সম্পর্ক ছিল কার? পাস্ট ইনডিফিনিট টেন্সের, তাই তো? পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে সম্পর্ক, কিন্তু ফিউচার টেন্সের সাথে কার সম্পর্ক জানো তো? ফিউচার পারফেক্টের সাথে সম্পর্ক হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনাইট। হ্যাঁ, তো তাহলে হচ্ছে ফিউচার পারফেক্টের সাথে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। তার মানে তার আসার আগেই আমি কাজটি শেষ করব, এটার যদি আমরা সেন্টেন্স লিখতে চাই তাহলে কি দাঁড়াবে বলো তো? কোনটা আগে হবে? তার আসার আগেই আমি কাজটি শেষ করব, তাহলে আমি আগে কাজটা শেষ করে ফেলবো, তাহলে কি লিখবো? আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক। হ্যাভ, তাই না? আচ্ছা কমপ্লিটেড আমি কাজ, তাই তো? দ্য ওয়ার্ক, এইটুকু বুঝতে পেরেছো সবাই? আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক মানে আমি কাজটা শেষ করে ফেলবো নাকি, বা শেষ করব। বিফোর হ্যাঁ, হি কামস। বিফোর হি কামস। দেখো এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে ফিউচার টেন্সের ভিতরে যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠন তো আমরা জানি, প্রথমে ফিউচারের জন্য শ্যাল উইল, পারফেক্টের জন্য হ্যাভ, আর হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো একদম ইজিস্ট, মানে আমাকে একদম সেন্সটা ক্লিয়ারলি বুঝে নিতে হবে, কোনো মুখস্থের ব্যাপার নেই এই জায়গায়। কিন্তু এখানে কি আমরা কোনো কিছু মুখস্থ করবো বলো তো? মুখস্থ কোনো ব্যাপার আছে এখানে? কেউ কি মুখস্থ টুখস্থ করতেছো টেন্স নাকি, যেগুলো পড়তে দিচ্ছি? কেউ তো কথা বলে না, শুনতে পাচ্ছ আমাকে? তো আমরা এগুলোকে একটু ওই যে বইটা তোমাদেরকে আমি দিয়েছি, আর প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাই তো? এই বই থেকে তোমরা এইগুলোকে আরেকটু বিস্তারিতভাবে পড়ে নিবা। গতদিন তো আমরা প্রেজেন্ট যেমন কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম,
পারফেক্ট নয়। একইভাবে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা আছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমানে আছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফলাফল এখনও বর্তমানে আছে, হ্যাঁ, এরকম কিছু বোঝালে আমরা এই কাজটা করব। দেখো এখানে দেওয়া আছে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তারপরে হচ্ছে এর সাথে রিলেটেড দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কী কী ব্যবহার আছে, হ্যাঁ, এইখানে কিছু ব্যবহারের ব্যাপারটা আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এতক্ষণ তো আমরা বুঝে আসলাম। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়টা ব্যবহার আছে, মানে কাজটা শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনও আছে এরকমটা বোঝালে তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, তাই না? এর সাথে এবার খেয়াল করো, বলা হচ্ছে যদি এমনটা থাকে যে এই মাত্র, ঠিক জাস্ট নাও এরকম যদি উল্লেখ থাকে, দেখো তাহলে সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। হ্যাঁ, সে এই মাত্র এলো, বুঝতে পেরেছ? হ্যাঁ, তো এরকম আর কি বিষয়টা, যে আমরা জাস্ট দিয়ে যদি এরকম কিছু লিখতে হয়, জাস্ট নাও, রিসেন্টলি, এরকম কোনো ওয়ার্ড থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি, তাই না? অথবা সময়ের উল্লেখ নেই বা নির্দিষ্ট সময় নয় এমন কোনো অতীত ঘটনাকে বর্ণনা করতে, যে মানে ব্যাপারটা এরকম যে সময়ের উল্লেখ, এটা অতীত না ভবিষ্যৎ না এরকম, কিন্তু অতীত সেন্সে আমি বোঝাতে যাচ্ছি যে আমি বইটি পড়েছি কিন্তু তার অধিকাংশই ভুলে গেছি, এরকম আর কি অবস্থান বলছে। দেখো আই হ্যাভ রেড দ্য বুক বাট আই হ্যাভ ফরগেটেন দ্য মোস্ট অফ ইট, আমি বইটা পড়েছি এবং অধিকাংশই ভুলে গেছি কিন্তু কিছু তো মনে আছে, তার মানে রিসেন্টলি ঘটেছে ব্যাপারটা, এরকম কথা বোঝাতে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। তারপরে আর কি কি আছে, এই যে 3 নম্বর, হ্যাঁ, অনেক আগে কোনো কাজ সংঘটিত হয়েছে কিন্তু সে কাজ এখনও সম্ভব এবং স্বাভাবিক এরূপ হলে সেখানে পাস্ট টেন্সের বদলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। মানে আমরা যে সাহিত্যকর্ম পড়বো, দেখবা আমরা যে সাহিত্যকর্ম পড়ছি না, এগুলো অধিকাংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা লিখি। যেমন হচ্ছে শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন, আমরা কোন টেন্সে লিখতে পারি এটা বলো তো? শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন, কোন টেন্সে লিখবো এটা? হ্যাঁ, Past tense এ না, কাজ শেষ কিন্তু ফলাফল তো এখনো আছে। present perfect tense প্রেজেন্ট ও পারফেক্ট টেন্সে হ্যাঁ, পাস্ট টেন্সেও লেখা যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও লেখা যায়, কিন্তু তোমরা এটা ধরে নিবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু তার কারণ তার অ্যাক্টিভিটিগুলো আমাদের কাছে এখনো আছে, ঠিক আছে? তো দ্য শেক্সপিয়ার হ্যাজ রিটেন, এরকম জি স্যার। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে লিখছি। তারপর হচ্ছে দেখো অসম্পূর্ণ সময়কাল, ইনকমপ্লিট পিরিয়ডের মধ্যে কোনো কাজ সংগঠিত হলে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। মানে অসম্পূর্ণ সময়কাল কোনো কঠিন ধারণা নয়। কেমন অসম্পূর্ণ সময়কাল কি? ছবিতে দেখো এখানে এটা দেখানো হয়েছে যে এই যে জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত একটা সময় মনে করো, তাহলে ছবিতে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হচ্ছে এ এবং বি, মধ্যবর্তী, দেখো মধ্যবর্তীর অর্থে স্থান দিয়ে বোঝানো হয়েছে। এই তারিখের মধ্যে কোনো কাজ ঘটলে অর্থাৎ এ বি এর মধ্যে পরে এমন কোনো কাজ ঘটলে তা বর্ণনা করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় এই জায়গায়। তাই তো এখানে কোন কাজটা ঘটেছে? এই যে 25 তারিখে একটা কাজ ঘটেছে, নাকি? যেটা এর আগে ঘটে গেছে সে তো পাস্ট টেন্স হবে, নাকি বলো? ঘটে গেছে, জি স্যার। কিন্তু এই যে মধ্যে ঘটেছে এটাকে কি লিখবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই মাসে আমি তার সাথে দেখা করেছি, তাই তো? দেখো এখানে বলছে যেমন আই হ্যাভ বট দিস মান্থ, মানে এখন কোন মাস চলছে? যেমন আমাদের এখন সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বরের আজকে হলো 2 তারিখ, তাই না? এরকম যদি বোঝায় যে আমি কাজটা করেছি, এই মাসেই করেছি কাজটা, সেটা 2-4 দিন অতীত হয়ে গেলেও সমস্যা না, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই লিখছি। তো এরকম বিষয় রয়েছে। দেখো আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার পেয়েছিলাম 3-4টা, আবার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও কিন্তু আমরা 3-4টা ব্যবহার পাচ্ছি, এবং এখানে সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে কিন্তু বর্ণনা করে বলা আছে। তোমাদের কাজ হবে এইগুলো একটু ভালো করে পড়া। এরপর দেখো এই যে লেটলি, রিসেন্টলি এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, ঠিক আছে? তো রিসেন্টলি, লেটলি এগুলো থাকলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েই লিখি, এবং এখানে বিস্তারিতভাবে খুঁটিনাটি সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তোমরা দয়া করে বাড়িতে রিভিশন দিবা, এটা আমি এগুলো নিয়ে আর কথা বলছি না, মনে থাকবে? দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু অনেক ব্যবহার, অতীতে কোনো কাজ হয়েছে, এখনও হয়, ভবিষ্যতেও হবে, বুঝতে পারছো? এটাও করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। দেখো কখনো কখনো কাজটি বক্তার বলার মুহূর্তেই সমাপ্ত হতে পারে, এরকম আই হ্যাভেন্ট সিন ইউ ফর আ মান্থ, আমি তোমাকে 1 মাস ধরে দেখি নাই, হ্যাঁ, মানে যখন বললা তখন সে তোমার সামনে। ফর এবং সিন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়
যেগুলো বিশেষ করে যার কন্টিনিউয়াস টেন্স করা যায় না, ঠিক আছে? তো সেগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি ওই পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি সিন্স ফর থাকলেও। দেখো এখানে অনেকগুলো কথা বলা আছে, হ্যাঁ দেখো 12টা 13টা অনেকগুলো এখানে 12টার পর এই তো। তাহলে এখানে আমরা সবচেয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজটা বেশি দেখছি। এরপর হচ্ছে আমরা যদি দেখা যায় পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা এখানে কি বলে। এই বইটা কি সবার কাছে আছে বলো তো? জি স্যার। জি স্যার। পাস্ট পারফেক্ট, হ্যাঁ পাস্ট পারফেক্ট পুরা ঘটিত অতীতকাল, এটা কি বোঝাচ্ছে দেখো এইখানে, হ্যাঁ দেখো এইখানে যেটা বলছে আই এট রাইস আই ওয়েন্ট টু বেড, দেখাচ্ছে যে দুটো কাজ ঘটছে উপরের বা দুটো কাজের মধ্যে। এবার বলছে এখানে খাওয়া কাজটি আগে ঘটেছিল, তাই না? আমি খেয়েছিলাম তারপরে আমি বেডে গিয়েছিলাম। এই দুটো যদি আমি একসাথে লিখতে চাই এখন, তখন আমাকে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তার মানে আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু বেড, এইভাবে দেখানো হয়েছে। হ্যাঁ দেখো আই ওয়েন্ট টু বেড বিফোর আই হ্যাড ইটেন রাইস, সরি আফটার, পরে হলে পরে আফটার। দেখো হ্যাঁ এখানে ব্যবহার ওই একটাই আছে, একটা দুইটা, তাছাড়া তেমন কিছু নাই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারে। দেখো এই যেখানে দুটি অতীতকালের বর্ণনা দেওয়া হলে যে কাজটি আগে সংঘটিত হয়েছিল তার টেন্সটি হবে পাস্ট পারফেক্ট। তারপর হচ্ছে দুটি অতীতকালের কাজ বোঝালে এবং একটির আগে হোয়েন, আনটিল, ওয়ান্স, নাও, অ্যাজ, সুন ইত্যাদি কনজাংশন থাকলে কনজাংশনের পরের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ এগুলো একটু দেখে নাও। তারপরে হচ্ছে নোসোনার, এই যে নোসোনার দিয়ে বোঝালাম, তাই না? হার্ডলি দিয়ে বোঝালাম। তারপর হচ্ছে জাস্ট, মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আবার জাস্ট থাকে তখন আবার পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে জাস্ট থাকলে কোন টেন্স হবে বলো তো? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে জাস্ট প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটা। এবার হচ্ছে ফিউচার পারফেক্টে যদি আমরা একটু যাই, ফিউচার কন্টিনিউয়াস। স্যার তাহলে জাস্ট থাকলে তো ওই প্রেজেন্ট আর পাস্টের পারফেক্ট নিয়ে ঝামেলা হতে পারে, কেন তুমি কি কারণ জানবা না? দুইটাতেই জাস্ট। দাঁড়াও, তুমি কি জানবা না যে আমি যে টেন্সটা লিখতেছি সেটা পাস্টের না প্রেজেন্টের? তুমি তো আর তোমার পরীক্ষায় তো আর সিঙ্গেল সেন্টেন্স আসবে না। তুমি কি শুধু পরীক্ষায় জাস্টের ব্যবহারের জন্য পড়বা নাকি তুমি গ্রামারগুলো বিস্তারিতভাবে শিখতেছো? কোনটা? তোমার তো টেনশন হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ তাহলে তুমি যখন পড়বা তখন তো আর সিঙ্গেল সেন্টেন্স পড়বা না, তো তুমি তো গল্পের আদলে পড়বা, তাই না? পড়বে না এটা গল্পের আদলে, তখন তুমি তো বুঝবাই যে এটা কখনকার ঘটনা, অতএব ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। তুমি শুধু জানো যে কি কি হতে পারে। এইটা এই যে দেখো ফিউচার পারফেক্ট, হ্যাঁ যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ, দেখো কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। দেখো সে বিকাল 5টার আগেই বইটি পড়ে ফেলবে, মানে বিকাল দেখো সময়ের আগেই কাজটা হয়ে যাচ্ছে। সময় বা কাজ, তাই না? কোনো একটা সময় বা কোনো একটা কাজের আগে আর একটা কাজ হয়ে যাবে, এমনটা বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। বিশেষ করে সময়ের ক্ষেত্রে এটা বেশি বোঝায় আর একটা কাজের সাথে। এই ক্ষেত্রে সময় বোঝানোর জন্য আমরা দেখো এই যে বিফোর আফটার আছে না, এই যে বিফোর দেখো হয় বাই দিয়ে বোঝাবে আর না হয় বিফোর দিয়ে বোঝাবে। বিফোর থাকলে প্রিপোজিশন প্লাস টাইম বা কোনো সেন্টেন্স থাকতে পারে, আর বাই থাকলে ওটা কোনো সময়ও থাকতে পারে। দেখো আমি বিকাল 5টার মধ্যে বা 5টা নাগাদ বা 5টার আগে কাজটি শেষ করব, তাহলে কি 5টার পেরিয়ে যাবে না 5টার আগে হয়ে যাবে কাজটা বলো? 5টার আগেই। তাহলে ওই যে ফিউচার পারফেক্ট টেন্স। আর যদি আমরা বিফোর আফটার দিয়ে করতে চাই তাহলে কি হবে? দেখো এই যে বলছে কি মাদার উইল, দেখো মাদার উইল হ্যাভ কুকড রাইস বিফোর উই ফিনিশ আওয়ার ওয়ার্ক। দেখো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সেও পরেরটা ব্যবহার করা যেতে পারে, এটা বলা হয়েছে এখানে, ঠিক আছে? দেখো বলছে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে তার আসার আগে আমি অঙ্কটি করে ফেলবো। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য সাম বিফোর হি কামস, এই ঘটনাটা, ঠিক আছে? এই তো তাহলে মোটামুটি আমরা 9টা টেন্স বোঝার চেষ্টা করলাম বা বুঝে ফেলার চেষ্টা করেছি। এইখানে আফটারের ব্যবহারটা আসে না, কারণ আফটারের পরে কখনো ফিউচার পারফেক্ট টেন্স বসে না, সেটা বিফোরের সেন্সে হয়, বিফোর বা বাই দিয়ে, মনে থাকবে? আচ্ছা মনে করো আমি একটা সেন্টেন্স এখন তোমাদেরকে বলি, তোমরা এটা একটু লিখবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে, হ্যাঁ যে 2040 সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আচ্ছা ওটা বাদ দিলাম, মনে করো 2000, আমি একটু ফন্টটা নিয়ে নিই,
2030 সালের আগেই আমি একটা চাকরি কি করব, চাকরি পেয়ে, যাব। হ্যাঁ পেয়ে যাব। 2030 সালের আগেই আমি একটা চাকরি পেয়ে যাব। তাহলে কি লিখবো? সবাই লেখো, তোমরা লেখো সবাই এটা। খাতায় লেখো অথবা গুগল মিটে লেখো, দেখি কি লিখবা তোমরা। লিখেছো সবাই? হুম। একজন লিখেছে শুধু পিঙ্কি, আর বাকিরা লেখেনি কেউ? গটেন বানানে একটু ভুল হয়েছে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। দেখো, গটের পাস্ট পার্টিসিপল দুই ধরনের হয়, একটা হচ্ছে গটেন আর একটা হচ্ছে কি গট। তো আমরা যেহেতু ব্রিটিশ স্ট্যান্ডার্ডটা ইউজ করে থাকি, সেক্ষেত্রে গটটা আমরা বেশিরভাগই পেয়ে থাকি বা ব্যবহার করে থাকি। গটেনও আমরা লিখতে পারি, হ্যাঁ। তবে এই ক্ষেত্রে গটটা শুনতে ভালো লাগে, শি হ্যাজ গট আ নিউ জব। হ্যাঁ, গটেনটা কেমন জানি লাগে, হ্যাঁ, ছাগল ছাগল মনে হয়। হ্যাঁ আচ্ছা, গটেন। হ্যাঁ, আচ্ছা, এটা একটু কি হলো, গট অ্যান্ড গটেন। ওকে, তো আশা করি তোমরা সবাই কারেক্টলি লিখতে পেরেছো। দেখি কে কী লিখেছো আরেকবার। আই উইল হ্যাভ গট আ জব বিফোর, এত আই উইল হ্যাভ গট আ জব ইত্যাদি ইত্যাদি। ওকে, ভালো হয়েছে। আর এছাড়া তো আর আমি কিছু লিখতে পারবো আলাদা করে? লিখতে হবে আমরা এখানে শ্যাল লিখতে পারি না? শ্যাল। জি স্যার। হ্যাভ গট আ জব বাই অথবা বিফোর, ঠিক আছে তো? 2030 এখানে বাই বা বিফোর আমরা দুটাই ইউজ করতে পারবো, কিন্তু যদি আমরা দুটা ক্লজ লিখি তখন আমাকে বিফোর ইউজ করতে হবে, বাই কখনো ইউজ করা যাবে না। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পারফেক্ট তিনটা আলাদা আলাদা, তাই নাকি? বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট অন্য দুটো পারফেক্ট থেকে কি সম্পূর্ণ আলাদা না, বলো তো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কিন্তু এবং প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার কিন্তু বেশি, যথেষ্ট বেশি। তাই আমি বললাম টোটাল আমাদের 9টা টেন্স পড়া হলো। তোমাদের কাজ থাকবে হচ্ছে আগামীকাল যেহেতু ক্লাস আছে তোমাদের, আগামীকালকে আমরা মোটামুটি ইনডেফিনিট টেন্স, ওটা যেহেতু আরও বিস্তারিত, হ্যাঁ, ইনডেফিনিটটা কিন্তু অনেক মানে একটু ঝামেলাপূর্ণ। এই যে 9টা টেন্স বললাম, এই 9টা টেন্স কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হওয়ার মতো, হ্যাঁ, ক্লিয়ার হিসাব। কিন্তু ইনডেফিনিট টেন্সটা অনেক সময় একটু ঝামেলা করে, বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটার ব্যবহার সবচেয়ে বেশি। বিশেষ করে তোমরা যখন প্রশ্ন উত্তর লিখবা তখন তোমরা একটু কনফিউশনে পড়ে যাবে যে স্যার আমরা কি কোন টেন্সে লিখবো। এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি। তাহলে আগামীকাল আমাদের ক্লাস আছে, ক্লাসে আমরা প্রেজেন্ট মানে যত ইনডেফিনিট আছে সেগুলো সহ টেন্সের আরও কিছু সিকোয়েন্সের বিষয় রয়েছে সেগুলো আলোচনা করব। তারপরে ভয়েসের যদি শুরু করতে পারি, আগামী দিন আমরা ভয়েস শুরু করব। ভয়েসের পুরো বেসিক ব্যাপারটা আমরা যে ট্রান্সলেশন, কারণ কি একটা জিনিস খেয়াল করতে হবে, ইংলিশ রিডিং স্কিলসে তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ আসে বা বিভিন্ন ট্রান্সলেশন আসে ইংলিশ রিডিং স্কিলসের।
ওই জায়গার জন্য কিন্তু আমাদের আগামী ক্লাসটা জরুরি হবে আরও, মনে থাকবে? আচ্ছা, জি স্যার। এখন এই যে আমরা 9টা টেন্স শিখলাম, গতদিন যেহেতু তোমাদের একটু পড়তে দিয়েছিলাম, যদি এর ভিতরে কারো কোনো কনফিউশন থাকে, কিছু থাকে, আমাকে এখন একটু বলতে পারো, বলো। স্যার ফিউচার কন্টিনিউয়াসটা যদি একটু বোঝাই দিতেন আরেকবার। ফিউচার কন্টিনিউয়াস, জি স্যার। হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস না, তাহলে সরি স্যার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা গতদিন পড়ছিলাম না? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্যার এটা একটু কেমন কেমন জানি মনে হচ্ছে, একটু বোঝাই দেন। কেমন মনে হবে কেন? এটা তো ইজি ছিল, এবং আমি ওই বই থেকে পড়নি, বই থেকে পড়ছিলাম স্যার এখানে এ বি দিয়ে বোঝাইছে তো এজন্য একটু মানে না, ওখানে হার্ড জিনিসটা তো লাগতেছে। আমরা তো গতদিন একটু আলোচনাই করেছিলাম যে ওটা তো তেমন জটিল কিছু না, তাই তো? যেহেতু ফিউচারে কোনো একটা কাজ কোনো একটা সময় ধরে চলবে, তাই না? ফিউচার পারফেক্ট মানে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? ফিউচারেই কাজটা চলবে, এমন বোঝাচ্ছে না? এবং কাজটা যখন একটা নির্দিষ্ট সময় ধরে চলবে, তখন কি সময়ের কয়টা ইয়া থাকবে বলো? কয়টা অংশগ্রহণ থাকবে? সময় কতদিন পর্যন্ত থাকবে? দুইটা অংশ থাকবে। হ্যাঁ, দুটো অংশ থাকবে, একটা শুরু আর একটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত হবে, তাই না? বা কতক্ষণ ধরে কাজটা হবে। এখানে অনেকগুলো জি ব্যাপার, স্যার। হ্যাঁ তোমাকে সেই সেন্সটা শুধু বুঝতে পারতে হবে, সেই সেন্সটা শুধু বুঝতে পারতে হবে, তাহলে তো হয়ে গেল। যে তোমার সময়টা যেভাবে দেওয়া থাকবে, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যে বিকাল 5টা পর্যন্ত তারা পড়তে থাকবে। এখন খেয়াল করো, বিকেল 5টা পর্যন্ত তারা পড়তে থাকবে। আমি এখন বললাম, মনে করো এখানে লিখলাম, এটা কি তোমাদের? হ্যাঁ, যে বিকেল 5টা পর্যন্ত পড়তে থাকবে। কয়টা থেকে? বিকাল 5টা থেকে। না, বলা হচ্ছে বিকাল 5টা পর্যন্ত পড়বে, বিকাল 5টা থেকে তো আর বলা হয়নি, বলা হয়েছে? হ্যাঁ, তারপরে যখনই শুরু করুক কাজটা, মনে করো শুরু হয়েছে এ থেকে, মনে করো আমি এখন ABCD দেবো, এ থেকে কাজটা শুরু হয়েছে, শুরু হয়ে এখন চলবে বি পর্যন্ত। বি মানে কয়টা? 5টা। তাহলে কি এই নির্দিষ্ট ডিউরেশন ধরে কাজটা চলছে না? বলো। জি স্যার। তাহলে একটা নির্দিষ্ট সময় যদি ধরে এবং যে যতক্ষণ ধরে কাজটা চলবে এরকম যদি সময় উল্লেখ থাকে, তাহলে আমি কোন টেন্সে করব? বলো। শুধু কন্টিনিউয়াস না, শুধু কন্টিনিউয়াস নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি সেটা আগে বলো, তারপরে ফিউচার হলে ফিউচারের ব্যাপারে যাবে। পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে বলছে বিকেল 5টা পর্যন্ত তারা পড়তে থাকবে, তার মানে বিকাল 5টাকে যদি আমি ধরি, তাহলে শুরুটা যেখান থেকে হোক না কেন একটা ডিউরেশন তো হচ্ছে, কাজটা হচ্ছে না? বলো। জি স্যার। তাহলে এরকম হলে আমরা কি করব? তাকে ফিউচার পারফেক্ট টেন্সে লিখব। পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। তাহলে কি লিখবো? তারা পড়তে থাকবে, তাহলে সেন্সটা হবে কি এখানে? দে হ্যাভ বিন, নাকি? বিন রিডিং বা স্টাডিং, তাই তো? আচ্ছা, রিডিং এ দিলাম। কতক্ষণ পর্যন্ত? টিল আনটিল থাকবে, তাই না? কি দিব? আনটিল কত? 5 PM। এই তো, যেভাবেই হোক আমার সময়টাকে বোঝাচ্ছে, ডিউরেশনটা আসছে কিনা সেটা হলো এখানে জরুরি বিষয়। স্যার টিল আনটিল যে কোনো একটা দিলেই হবে? হ্যাঁ, যে কোনো একটা তুমি এখানে দিয়ে দিবা, তবে আনটিলটা নেগেটিভ সেন্সে বসে, যে আনটিল যদি কখনো তোমার হয় ক্লজ নির্দেশ করে, তাহলে পরে আর নেগেটিভ সেন্স ইউজ করা যায় না, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে তো? স্যার বুঝতে পারছি। এখন সেটা আনটিল দিয়ে বুঝুক, টিল দিয়ে বুঝুক, কি সিন্স দিয়ে বুঝুক, কি দিয়ে বুঝুক, সেটা কথা না। কথা হলো কাজটা চলমান হবে এবং কাজের একটা ডিউরেশন থাকবে। এরকম সেন্স যেখানে থাকবে সেখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এই শীটটা একটু ভালো করে পড়বা, আবার একটু ভালো করে পড়বা, এখানে দেখো সেইভাবে বলা আছে। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আরো একটু ভালো করে পড়বা। দেখো এই যে দেখো, এখানে টিল আনটিল দুটাই কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে তো? টিল এবং আনটিল, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত, একই কথা, প্রায় ওইরকম সেন্স দিয়েই নির্দেশ করা হয়। যেমন এই যে এ থেকে শুরু হয়ে কাজটা চলছে, ঠিক আছে তো?
কখনো শুরুর পয়েন্ট বুঝিয়েছে, শেষ পয়েন্টটা বোঝানো হয়নি, কখনো শেষ পয়েন্ট বোঝাবে, শুরুর পয়েন্টটা বোঝানো হয়নি, কখনো শুরু শেষ পুরো পয়েন্ট মিলে যা হবে তাই বোঝানো হবে, এরকম। ঠিক আছে? যেমন এই যে বলছে জি স্যার। তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে, তাহলে তারা আসার আগ পর্যন্ত তুমি পড়বে, তাহলে তারা আসা যদি হয় এইটা, তাহলে এখান থেকে শুরু করে কাজটা এই পর্যন্ত তোমার চলবে, তার মানে কাজটা কন্টিনিউয়াস। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আর কেউ আছো? কোনো সমস্যা? স্যার আমার একটু ঝামেলা হচ্ছে। কোন জায়গায়? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা গতদিন পড়েছিলাম যে নিকট ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে বা নিয়ার ফিউচারে কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি কোথায় যেন একটা যে আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস, এটাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে তো আমরা নিকট ভবিষ্যতে কোনো কাজ করব এরকম বোঝাচ্ছে, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস, আমি অচিরে একটা বিজনেস স্টার্ট করব। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া ছিল, মানে এটা কেন বা কিভাবে কি না ভুল দেওয়া ছিল নাকি না, এটা একটু এখানে যদি একটা বলতেন। ঝামেলা আছে, একটু বলি। এখানে একটা ঝামেলা হলো বি গোয়িং টু, এটাকে আমরা সেমি মডাল ভার্ব হিসাবে ব্যবহার করি। আমরা ওই যে গতদিন লিখছিলাম না সেমি মডাল ভার্বগুলো লিস্ট করছিলাম না, তার ভিতরে কি বি গোয়িং টু ছিল? ছিল, খেয়াল করছিলা? ছিলা কালকে ক্লাসে, গত ক্লাসে ছিলা বা তার আগের ক্লাসে? ছিলাম, হুম, ভুলে ওখানে দেখবা যে মডেল ভার্বগুলো যখন আমি লিখছিলাম, এই যে এখানে খেয়াল করো, এই যে বি গোয়িং টু আছে, এই যে, জি জি আছে। হ্যাঁ, তাহলে তোমাকে আগে বুঝতে পারতে হবে যে এখন এই বি গোয়িং টু কি কন্টিনিউয়াস টেন্সের গোয়িং টু নাকি আসলে তোমার এটা মডেল ভার্বের গোয়িং টু। এই জায়গাটা আবার একটু কনফিউশন বেঁধে যায়, মনে থাকবে তো? হ্যাঁ, তো মনে করো নিশ্চয়তা বোঝাতে, কোনো কিছু করার নিশ্চয়তা বোঝাতে বি গোয়িং টু সেমি মডেল ভার্ব হিসেবে ইউজ করা হয়। যেমন বলতে কি যে আই অ্যাম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, মানে কি আমি এই মুহূর্তে যাচ্ছি না কিন্তু আমি খুলবো, এরকম একটা নিশ্চয়তা বোঝাতে আই অ্যাম গোয়িং টু এটা ব্যবহার করি। এখানে সাহায্যকারী ভার্ব কোনটুকু জানো তো আবার বলো তো, এটা সাহায্যকারী ভার্ব কতটুকু? শুধু কি অ্যাম নাকি অ্যাম গোয়িং টু পুরোটা? এম গোয়িং টু পুরো, হ্যাঁ, অ্যাম গোয়িং টু পুরোটা হচ্ছে আমার একটা সাহায্যকারী ভার্ব কিন্তু এই জায়গায়। ঠিক আছে তো? তখন এই ওপেন সহ কিন্তু আমার পুরোটা ভার্ব ফ্রেজ, বুঝতে পারছো? আর মনে করো এই সেন্টেন্সটা তুমি লিখলাম, এই সেন্টেন্সে দুটো মিনিং হতে পারে। এখন তুমি মনে করো যাচ্ছ, তুমি মনে করো রাস্তা দিয়ে যাচ্ছ, তখন তোমার এক বন্ধু তোমাকে দেখলো, এই দেখে বলে তুই কই যাস রে, তুমি তখন বললা যে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, তখন কি এই সেন্টেন্স হতে পারে না? বলো। হ্যাঁ স্যার হতে পারে। যে আমি যাচ্ছি, আই এম গোয়িং, যাচ্ছি, কি করতে যাচ্ছ তুমি? টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে কনটেক্সট বোঝাবে, মানে তুমি যে কনটেক্সটে ইউজ করছো সেই কনটেক্সট বলে দিবে যে বি গোয়িং টু কি সেমি মডেল ভার্ব নাকি বি গোয়িং টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে তো? আবার নিয়ার মানে পুরো ডিপেন্ড করবে যে আসলে এটা মডাল ভার্ব নাকি কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম যে ইংলিশের কিছু কিছু জায়গা আছে যেটা কনটেক্সট বেশি জরুরি, কনটেক্সট বেস না বুঝলে তোমার কনফিউজড হয়ে যাবে। অতএব ওটা নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ তোমাদের তো আর এগুলো পরীক্ষা এভাবে আসবে না, কিন্তু তুমি বুঝতে পারছো কিনা, বুঝতে শিখছো কিনা, সেটা হলো এখানে জরুরি। হ্যাঁ, এবং আস্তে আস্তে তোমাদের ব্রেনটা দেখবে যে আস্তে আস্তে বড় হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিংটাও লেভেলটা বেড়ে গেছে, তুমি তখন ওটা অটোমেটিক বুঝতে পারবা, জাস্ট পড়তে থাকো। ঠিক আছে? আবার ওই যে বললাম না নিয়ার ফিউচার, ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েও বোঝানো যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও বোঝানো যায়, আবার ওই একই জিনিস ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়েও বোঝানো যায়। একই কথা আমরা তিনটা টেন্স দিয়ে বোঝাতে পারি। হ্যাঁ, কি বুঝতে পেরেছো? আর কারো সমস্যা আছে? জি স্যার বুঝতে পেরেছি। স্যার তোমাদের তিনটা জিনিস খুবই মেজর সমস্যা সৃষ্টি করে, যেগুলো আমি আগে কথা বলছি, সেটা হলো তোমার সেন্টেন্স স্ট্রাকচার, তারপর হলো টেন্স ভয়েস, তারপর হলো ফ্রেজ ক্লজ। এই চারটা পাঁচটা জিনিস শিখা ফেলতে পারলেই তোমাদের একটা মোটামুটি রিডিং পড়ে বোঝা, তারপর কিছু কিছু লিখতে পারার অ্যাবিলিটিটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এইগুলোকে মনে করবো না যে স্যার উদয় কী পড়াচ্ছে, আমি কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আগে কি পড়েছো না পড়েছো আমি জানি না, কিন্তু আমাকে তৈরি করে নিতে হচ্ছে তোমাদেরকে। হ্যাঁ, যাতে ওই পড়তে গিয়ে তোমাকে ধরলে তুমি যখন বলো আমি তো বুঝি না, তখন আমাকে আবার একই কথা বারবার বলতে হবে, রিপিট করতে হবে। তার আগে আমি এটাকে তৈরি করে দিচ্ছি ওই জন্য। এবং এই বইটা আমি দিয়ে দিয়েছি পিডিএফ সহ, তোমাদের যদি বই কেনা থাকে বইটা কিনে
আপাতত এই 9টা টেন্স আবার রিভিশন দিবা, দিয়ে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আবার আগামী ক্লাসে তোমরা আমাকে বলবা। এবং প্রত্যেকটা লাইন, হ্যাঁ, প্রত্যেকটা লাইনকে খুব যত্ন সহকারে বুঝে বুঝে পড়বা। মনে হবে যেন কোনো টিচার যেন এখানে বোঝাচ্ছে। বইটা আমার খুব ভালো লাগে এই কারণে, যেখানে বিশ্লেষণধর্মী বিস্তারিত সব কিছু বলে দেওয়া আছে। এবং এটা পড়লে টেন্স, এই বইটা পড়লে অন্তত টেন্স সম্পর্কে তোমার ধারণাটা 100% না হোক অন্তত 95% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তবে কোনো কিছু মুখস্থ করবা না, বুঝে পড়বা। আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। ওকে।